অবশেষে এক রাতে রাহাতের হলে শুয়ে মোবাইলে ফেসবুক স্ক্রল করতে করতে রিপনের চোখে পড়ল একটা বাসার বিজ্ঞাপন। বেশ লোভনীয় একটা ভাড়ার কথা বলা আছে সেখানে, কিন্তু বাসার কোনো ছবি নেই। বিজ্ঞাপন দেয়া সেই লোকটার সাথে ইনবক্সে কথা বলতে চাইল রিপন। ঘটনার শুরু হয় এর 15 দিন পর। রিপন প্রতিদিনের মতো বৃহস্পতিবার অফিস শেষ করে বাসায় আসে। বিছানায় শুয়ে মোবাইল চাপতে চাপতে একটা সময় ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে। হঠাৎ তার ঘুম ভাঙে বাথরুমের কল থেকে পানি পড়ার শব্দে। মনে হচ্ছে রুমের বাইরে থাকা কমন রুমের বাথরুমে কেউ একজন গোসল করছে। খানিকটা অবাক হয়ে রিপন এগিয়ে যায় সেদিকে। মনে হচ্ছে বাথরুমের মাঝখান থেকে একটা মেয়েলি কণ্ঠে কেউ গুনগুন করে গান গাইছে। গানটা অনেকটাই চাপা পড়েছে বাথরুমের কল থেকে পানি পড়ার শব্দে। অবাক করা ব্যাপার হলো, বাথরুমের দরজা অনেক জোরে জোরে ধাক্কা দিলেও সেটা খুলে গেল না। মনে হচ্ছে ভেতর থেকে কেউ আটকে রেখেছে। রিপন এক লাফে উঠে গেল বিছানার উপরে। সাথে সাথে লাইটটা দপ করে নিভে গেল। জানালা দিয়ে আসা হালকা আলোতে সে দেখল তার ঠিক ওপরে সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে একটা অবয়ব। এবার কি করবে রিপন? তাহলে চলুন শুরু করা যাক। সদ্য ভার্সিটি লাইফ শেষ করে ঢাকায় একটা চাকরি নিয়ে ফিরেছে রিপন। তার কাছে এই নিয়ন আলোর শহর বেশ অচেনা। বেশ কয়েকবার কাজে এসেছে ঢাকায়, কিন্তু স্থায়ীভাবে বসবাসের জন্য এই প্রথম আসা। গত 1 মাস ধরে চাকরির পাশাপাশি যতটা সময় পাওয়া যায় তার সবটা মিলিয়ে এই শহরে সে খুঁজেছে ব্যাচেলর বাসা। আর এই সময়টা ছিল ছোটবেলার বন্ধু রাহাতের হলে। ঢাকায় এসে বাসা খোঁজার এই অভিজ্ঞতাতে তার মনে হলো এই শহরে ব্যাচেলর হয়ে বাসা খোঁজাটা এক ধরনের অপরাধ। রাহাতকে সাথে নিয়ে ঢাকার অলিগলিতে কম চষে বেড়ানো হলো না, কিন্তু পছন্দ মতো একটা বাসা পাওয়াটাই যেন তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠল। অবশেষে রাহাতের হলে শুয়ে এক রাতে মোবাইলে ফেসবুক স্ক্রল করতে করতে রিপনের চোখ পড়ল একটা টুলেট বিজ্ঞাপনে। বেশ লোভনীয় একটা ভাড়ার কথা বলা আছে সেখানে, কিন্তু সেখানে নেই কোনো বাসার ছবি। বিজ্ঞাপন দেয়া সেই লোকটার ইনবক্সে মেসেজ দিয়ে বিস্তারিত জানতে চাইল রিপন। অপর প্রান্ত থেকে জানানো হলো সে যেন নিজে এসে বাসাটা দেখে নেয়, আর পছন্দ হলে তারপরে ভাড়ার ব্যাপারে বিস্তারিত বলে। পরদিন রিপন আর রাহাত মিলে চলে গেল সেই লোকের দেয়া মিরপুরের একটা বাসার ঠিকানায়। সামনে যেয়ে বাসার দিকে তাকাতেই মনে হলো আশেপাশের অন্য সব বাসার মতোই বাইরের দিকটা বেশ চকচকে। গেটে দারোয়ান পরিচয় জানতে চাইলে রিপন বলল বাসা ভাড়া নিতে এসেছে 3 তলায়। এই কথা শুনে দারোয়ান কেমন যেন একটু কৌতূহল নিয়ে অদ্ভুতভাবে তাকালো দুজনের দিকে। তারপর গেট খুলে তাদের ভেতরে আসতে বলল। বাসার মালিককে ফোন দিয়ে জানিয়ে দিল। বাসার মালিক এসে তাদের ওপরে নিয়ে গেল। রুমে যেয়ে দুজনেরই বাসাটা খুব পছন্দ হলো। প্রতিটা তালাতে 2টা করে ইউনিট। এক দেখাতে পছন্দ হয়ে যাওয়ায় বাসার অ্যাডভান্স দিয়ে কনফার্ম করে দিল রিপন। সারাদিন নতুন অফিসের কাজ শেষে ক্লান্ত হয়ে বাসায় ফেরে রিপন। বেশিরভাগ সময় নিজের হোটেল থেকে খাবার নিয়ে এসে সেটা খেয়ে তারপরে ঘুমিয়ে পড়ে। এভাবে কেটে যায় প্রায় 15 দিন। পুরো বাসায় সে একাই থাকে। তবে রিপন একটা জিনিস খেয়াল করে, বাসা থেকে বের হতে বা বাসায় ঢুকতে গেলে দারোয়ান বেশ অদ্ভুতভাবে তাকিয়ে থাকে তার দিকে। মনে হয় কিছু বলতে চায়। ঘটনার শুরুটা 15 দিনের পর থেকে। রিপন প্রতিদিনের মতো বৃহস্পতিবার অফিস শেষ করে বাসায় আসে। বিছানায় শুয়ে মোবাইল টিপতে টিপতে ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে একটা সময়। হঠাৎ তার ঘুম ভাঙে বাথরুমের কল থেকে পানি পড়ার শব্দে। মনে হচ্ছে রুমের বাইরে কমন বাথরুমটায় কেউ গোসল করছে। খানিকটা অবাক হয়ে রিপন এগিয়ে যায় সেদিকে। মনে হচ্ছে বাথরুমের ভেতর থেকে কেমন একটা মেয়েলি কণ্ঠে গুনগুন গান ভেসে আসছে। সেই গানের শব্দ অনেকটা ঢাকা পড়েছে
ট্যাপের পানির শব্দে। রিপন ছোটবেলা থেকে একটু ভীতু টাইপের ছেলে। এরই মধ্যে রাতে একা একটা বড় ফ্ল্যাটের মাঝে এমন একটা অভিজ্ঞতা তাকে বেশ চিন্তায় ফেলে দেয়। রিপন সাহস করে এগিয়ে গেল বাথরুমের দিকে। দরজাটা ধাক্কা দিতেই গুনগুন করে গানের শব্দটা থেমে গেল, কিন্তু ট্যাপের পানি পড়ার শব্দটা তখনও চলছে। অবাক করা ব্যাপার হলো, বাথরুমের দরজা অনেক জোরে ধাক্কা দিলেও সেটা খুলে গেল না। মনে হচ্ছে ভেতরে কেউ আটকে গেছে। কয়েক সেকেন্ড ধাক্কাধাক্কি করার পর হুট করে দরজাটা খুলে গেল। বাথরুমের ভেতরে কেউ নেই, কিন্তু কল থেকে অনবরত পানি পড়ছে। মনির ভুলে পানি ছেড়ে রেখেছে ভেবে রিপন কলটা বন্ধ করে আবার দরজা লাগিয়ে দিতেই ট্যাপটা চালু হয়ে গেল। এবার বেশ ভয় পেয়ে গেল রিপন। সে ট্যাপ আবার বন্ধ করে এক দৌড়ে নিজের বিছানায় এসে শুয়ে পড়ল। ভয়ে আড়ষ্ট হয়ে বিছানায় শুয়ে পড়তেই কখন যেন ঘুমিয়ে পড়ল। মধ্যরাতে হালকা একটা নুপুরের শব্দে ঘুম ভেঙে যায় তার। মনে হচ্ছে শব্দটা ডাইনিং রুম থেকে আস্তে আস্তে তার রুমের কাছে এসে রুমের কোনো একটা জায়গায় গিয়ে আবার মিলিয়ে যাচ্ছে। মাথার কাছে থাকা ফোনটা নিয়ে ফ্ল্যাশটা জ্বালাতেই সব চুপচাপ। শুধু ভালো করে খেয়াল করে সে দেখল রুমের একটা কোণে একটা জমাট বাঁধা অন্ধকার, যা মোবাইলের ফ্ল্যাশের আলোতেও আলোকিত করতে পারছে না। গলা শুকিয়ে আসে তার। বিছানার পাশে থাকা পানির গ্লাসটা হাতে তুলে নেয়। মুখের কাছে আনতেই মোবাইলের ফ্ল্যাশের হালকা আলোতে রক্তের মতো লাল বর্ণের পানি দেখে সে গ্লাসে। ভয় আঁতকে ওঠে, গ্লাসটা পড়ে যায় হাত থেকে। বিছানা থেকে উঠে লাইট জ্বালিয়ে দেয় রিপন। লাইট অন করার সাথে সাথেই রুমের সব কিছু স্বাভাবিক। রিপন ভাবে অফিস থেকে এসে গোসল না করে শুয়ে পড়ার কারণেই এসব উল্টাপাল্টা হচ্ছে তার। গোসল করে আসলেই সব ঠিক হয়ে যাবে। রিপনে সব ভেবে বাথরুমে চলে গেল গোসল করতে। তোয়ালে আর কাপড় হ্যাঙ্গারে রেখে মধ্যরাতে বাথরুমের আয়নার সামনে দাঁড়ালো সে। আয়নার দিকে তাকাতেই মনে হলো পেছন থেকে কালো চুলে ঢাকা একটা মেয়ের অবয়ব এক মুহূর্তের জন্য তার কাঁধে পাশ থেকে ওপাশে চলে গিয়েই চোখ দুটো চুলের ভেতর থেকে উকি দিয়ে মিলিয়ে গেল। ভয়ে কয়েক পা ছিটকে পেছনে চলে আসলো রিপন। এক ঝলকে সে দেখেছিল মেয়েটার চোখে অদ্ভুত এক দৃষ্টি। ভয় তার হাত পা কাজ করা বন্ধ করে দিল। এই মাঝ রাতেও বাথরুমের মাঝে ভয়ে ঘেমে যাচ্ছিল সে। নিজের মনের মাঝে শেষ সাহসটুকু নিয়ে বাথরুমে থাকা বেসিনের দিকে এগিয়ে যায় রিপন। ট্যাপটা চালু করে দেয় চোখ মুখে পানি দেওয়ার জন্য। ট্যাপ চালু করে তার নিচে হাত দিতেই তার হাতে পড়তে থাকলো পানির বদলে টাটকা রক্ত। সাথে সাথেই বাথরুমে থাকা বাল্বটা কয়েকবার জ্বলে একদম নিভে গেল। রিপন এক দৌড়ে বের হয়ে আসলো বাথরুম থেকে। তার রুমে আসতেই রুমের লাইটটা ভেঙে পড়ল ফ্লোরে। সাথে সাথেই নিকশ কালো অন্ধকারে ভরে গেল ঘরটা। সে পা টিপে টিপে রান্নাঘরে গিয়ে সুইচ দিল, কিন্তু বাসায় কোনো ইলেকট্রিসিটি ছিল না। রান্নাঘর হাতড়ে সে খুঁজে পেল লাইটার। সেটাই হাতে নিয়ে জ্বালিয়ে রুমে আসলো। বারবার নিভে যাচ্ছে লাইটার। সে আবার জ্বালাচ্ছে। লাইটারের কাঁপা কাঁপা আবছা আলোতে সে দেখল তার বিছানার উপরে উপুড় হয়ে সাদা কাপড়ে জড়ানো একটা ছায়া মূর্তি। এবার সাহস করে সামনে এগিয়ে যেতেই সেই অবয়ব দ্রুত উঠে তার দিকে এগিয়ে এসে আবার মিলিয়ে গেল। রিপন এক লাফে উঠে গেল বিছানায়। সাথে থাকা লাইটারটা দপ করে নিভে গেল। বিছানার পাশে থাকা জানলার পর্দা সরিয়ে দিল সে। নিচের রাস্তায় থাকা সোডিয়ামের একটা হালকা আলো এসে পড়েছে তার রুমে। শরীর আর নিতে পারছে না। ক্লান্তি আর ভয়ে শরীর ছেড়ে দিল বিছানার উপরে। এক মুহূর্ত সব চুপ। তারপর হঠাৎ কিছু একটা তার পা টেনে ধরে এক টানে ফেলে দিল বিছানা থেকে। নিচে পড়েই সে হালকা আলোয় দেখল খাটের নিচে কিছু একটা। সে উঠে একটা চিৎকার দিয়ে ভয়ে দৌড় দিল রুমের দরজার দিকে। অন্ধকারে হাতড়ে মেইন দরজা দিয়ে যেন এক মুহূর্তে সে ছিটকে বের হয়ে আসলো বাইরে। সাথে সাথে সব কিছু নিস্তব্ধ, যেন একটু আগে কিছুই ঘটেনি। সে কি করবে ভেবে পাচ্ছিল না। পাশে থাকা ফ্ল্যাটের লোকজনের সাথে তার তেমন পরিচয়ও নেই। তাদের ডেকে তুলবে সেটাও হবে না। একবার ভাবলো নিচে দারোয়ানের রুমে যাবে, কিন্তু আবার পরেই ভাবলো এত রাতে তাকে ডেকে তুলেই বা কি বলবে সে। কোনো উপায় না পেয়ে অবশেষে ভেবে চিনতে সিঁড়িতেই বসে পড়ল। এভাবে কত সময় বসেছিল তার জানা নেই। হঠাৎ তার কানে ভেসে আসলো ফজরের আজান। একটু বসে থেকে সে আস্তে আস্তে দরজাটা খুলে রুমের দিকে এগিয়ে গেল। সবকিছু স্বাভাবিক।
আর বাসাতে ইলেকট্রিসিটিও আছে। রান্নাঘরে থাকা বাল্বটা তখন মিটমিট করে জ্বলছে। সে ডাইনিং রুমে থাকা লাইটটাও জ্বালিয়ে দিল। তারপরে সেই আলোতে অনেক সাবধানে তার বেডরুমে উঁকি দিল। না, সবকিছু স্বাভাবিক। শুধু মেঝেতে পড়ে আছে লাইটারটা, আর একটু দূরে পড়ে আছে তার ফোন। মোবাইলটা হাতে নিল সে। বেশ ভালো করে খুঁজে দেখল রুমের চারপাশ। না, কোথাও কোনো সমস্যা নেই, সব স্বাভাবিক। বাকি রাত তার আর ঘুম এলো না। সকাল পর্যন্ত বিছানায় শুয়ে ফোন চেপেই সময় কাটিয়ে দিল। সকালে উঠে আবার চলে গেল বাথরুমে। হ্যাঙ্গারে এখনো তার রাখা সেই তোয়ালে কাপড় আগের মতোই আছে। সাহস করে ট্যাপের পানি ছেড়ে দিল সে। না, সব ঠিক, কোনো সমস্যা নেই। ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে গেল রিপন। সোজা চলে গেল বন্ধুর হলে। ছুটির দিনে কোনো কল ছাড়া রিপন এভাবে তার বন্ধুর হলে যাওয়ায় তার বন্ধু বেশ অবাক হয়ে গেল। আর তাকিয়ে দেখল রিপনের চোখে মুখে একটা ক্লান্তির ছাপ। বন্ধু তার কাছে সব কারণ জানতে চাইল। রিপন বলল কাল রাতে তার সাথে কি ঘটেছে। শুনে বন্ধু বেশ চিন্তিত হয়ে পড়ল আর বলল, নতুন বাসা, একা থাকিস, তার উপরে অফিসে সারাদিনের কাজের চাপ, হয়তো ক্লান্তিতে মনের ভেতরে একটা ভয় বাসা বেঁধেছে। তারা ঠিক করল রিপনের বন্ধু আজ রাতে রিপনের সাথে তার নতুন বাসায় থাকবে। আসলে তেমন কোনো গুরুতর সমস্যা আছে কিনা সেটা দেখার জন্যই এই সিদ্ধান্ত। রিপন পরের বিকেলটা তার বন্ধুর হলেই ঘুমিয়ে কাটিয়ে দিল। সন্ধে হলে রিপনের বন্ধু সহ আরো 2 জন রিপনের বাসায় গেল হল থেকে। সেদিন রাতে তার রুমের জন্য একটা নতুন লাইট কেনা হলো। রাতের খাওয়া বাইরে খেয়ে তারা বাসায় উঠল। অনেকদিন পরে সবাই মিলে একসাথে হাওয়াতে কার্ড খেলতে বসলো তারা। এভাবে হালকা খাওয়া দাওয়া, কার্ড খেলা আর আড্ডাতে কেটে গেল প্রায় মাঝরাত পর্যন্ত। কিন্তু কোনো অস্বাভাবিক কোনো কিছুই ঘটল না, নজরেও পড়ল না। মধ্যরাত পার করে সবাই একসময় এক রুমে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে ওঠার পর রিপনের বন্ধু তাকে বলল, শোন, এসব তোর ক্লান্তির জন্য। যদি কিছু থাকতো এই বাসায় তাহলে আমরা তো 4 জনই ছিলাম এখানে, কেউ না কেউ দেখতে পেতাম, অন্তত কিছু তো অনুভব করতে পারতাম। তেমন কিছুই হলো না, সব স্বাভাবিক। আর তোর যদি একা একা এই বাসায় বেশি ভয় লাগে তাহলে সামনের মাস থেকে অন্য রুমটা ভাড়া দে। আর একজন যদি বাসায় ওঠে তোর সাথে থাকে তাহলে সমস্ত ভয় কেটে যাবে। এভাবেই কেটে গেল আরো কিছুদিন। তবে এর মাঝে আর উল্লেখযোগ্য তেমন কোনো ঘটনা ঘটল না। প্রতিদিনের মতো সে অফিস থেকে এসে রাতে নিজে রান্না করে খেয়ে মোবাইল চালিয়ে ঘুমিয়ে পড়ে। আগের ঘটনা সে আস্তে আস্তে প্রায় ভুলেই যেতে বসেছে। তবে এর কিছুদিন পর থেকে একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করল রিপন। তার একটা বদ অভ্যাস আছে, কোথাও যাওয়ার সময় বাসায় পরে থাকা কাপড় চেঞ্জ করে এবং সেই চেঞ্জ করা কাপড়টা বিছানাতেই রেখে দেয়। এভাবে কাপড় খুলে বিছানায় রেখে যাওয়ার পরে সে বাসায় এসে দেখত তার কাপড়গুলো ছড়িয়ে ছিটিয়ে মেঝেতে পড়ে আছে। প্রথম দিন ভাবল সে হয়তো ভুলে কাপড় বিছানায় না রেখে মেঝেতে ফেলে গেছে, কিন্তু পরপর কদিন এরকম দেখার পর সে একটু ভীত এবং চিন্তিত হয়ে উঠল। এরপর থেকে শুরু হলো আরো কিছু সমস্যা। তার বাসা থেকে তার প্রয়োজনীয় জিনিস হারাতে শুরু করলো। সেটা কদিন পরে আবার হয়তো বিছানার ওপরে বা ডাইনিং রুমের মেঝেতে পাওয়া যেত। এভাবে চলতে চলতে রিপন মনে মনে সিদ্ধান্ত নিল তার 1 মাসের ভাড়া না হয় গচ্চা যাবে, কিন্তু সে পরের মাস থেকে এই বাড়িতে আর থাকবে না, নতুন একটা বাসা দেখে উঠে পড়বে। এভাবেই কিছুদিন যাওয়ার পর আবারও এক রাতে ক্লান্ত হয়ে বাসায় ফিরল সে। আজ আর তার বাসায় রান্না করে খেতে ইচ্ছে করেনি, তাই বাইরে থেকে গরুর মাংসের তেহারি নিয়ে আসে সে। রাতে বাসায় এসে দেখে আজও ডাইনিং রুমে থাকা বেসিনের ট্যাপটা চলছে। এসবে এখন যেন সে অনেকটা অভ্যস্ত হয়ে গেছে। কাছে গিয়ে পানির ট্যাপটা বন্ধ করে দিল। এরপর সে গোসলের জন্য চলে গেল বাথরুমে ঢুকে শাওয়ার ছাড়ার কিছুক্ষণ পরেই তার মনে হলো কানের পাশ দিয়ে খুব দ্রুত কিছু একটা যেন ফিসফিসিয়ে মিলিয়ে গেল। সে মুহূর্তের জন্য চমকে উঠল। শাওয়ারটা তাড়াতাড়ি বন্ধ করে দিয়ে বোঝার চেষ্টা করলো আসলেই কোনো অস্বাভাবিক কিছু শুনল কিনা, কিন্তু তেমন কিছুই বোঝা গেল না। রিপন ভাবল হয়তো শাওয়ার থেকে পানি পড়ার জন্যই এমন ফিসফিস শব্দ শুনতে পাচ্ছে সে। তারপর ভালোভাবে গোসল শেষ করে বেরিয়ে আসলো। রান্নাঘরে গিয়ে নিয়ে আসা তেহেরি খেলো বিছানায় বসে। খেতে খেতে মোবাইলে ভিডিও দেখছিল, কিন্তু হঠাৎ করেই তার মনে হলো বিছানার সামনে হুশ করে কোনো ছায়া জাতীয় কিছু পার হয়ে গেল। সে চমকে উঠল।
ভয়ের একটা ঠান্ডা স্রোত যেন বয়ে গেল শরীর বেয়ে। মোবাইলটা অফ করে দিয়ে তাড়াতাড়ি খাওয়া শেষ করলো। এরপর আর তেমন কিছু চোখে পড়ল না তার। বিছানা থেকে উঠে মোটামুটি সবকিছু ঠিক করে রুমে লাইট অন করে শুয়ে পড়ল সে। মোবাইল দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছে খেয়াল নেই। দূরে নিস্তব্ধ রাতে কোথাও একটা কুকুরের করুণ ডাক ভেসে এলো। সেই ডাকের হালকা শব্দে, একটা মাংস পচা গন্ধে তার ঘুম ভেঙে গেল। পুরো রুমের মাঝেই অনেক দিনের পচা মাংস থাকলে যেমন গন্ধ হয়, তেমন একটা পোটকা গন্ধ যা তীব্র হতে লাগলো। সেই গন্ধে ঘুম ভেঙে চোখ মেলে তাকাতে রিপন দেখল রুমের লাইট অফ। সুইচ বোর্ডের দিকে তাকিয়ে দেখল বাসায় ইলেকট্রিসিটি নেই। গন্ধটা তখন সময়ের সাথে পাল্লা দিয়ে যেন বেড়েই চলেছে। বিছানার পাশে হাতড়ে মোবাইল খুঁজল সে, কিন্তু মোবাইলটা কোথাও পাওয়া গেল না। অন্ধকার কিছুটা চোখে শুয়ে এসেছে তার। শুয়ে থেকে হাত বাড়িয়ে জানালার পর্দাটা একটু সরিয়ে দিল রিপন। তবে তার মনে হলো জানালার পর্দাটা মনে হয় না সরালেই ভালো হতো তার জন্য, কারণ জানালা দিয়ে আসা হালকা আলোতে সে দেখল তার ঠিক ওপরে ফ্যানের সাথে ঝুলে থাকা একটা অবয়ব। সেই অবয়বের মুখ ঢেকে আছে লম্বা উস্কো খুস্কো চুলে, আর চুলের মাঝ দিয়েও যেন দেখা যাচ্ছে আগুনের মতো জ্বলন্ত দুটো চোখ। ভয়ের শরীর যেন জমে এলো তার। কথা বলা বা বিছানা থেকে নড়ার কোনো শক্তি নেই। মনে হলো কেউ যেন একটা মন্ত্র বলে তাকে বেঁধে রেখেছে বিছানার সাথে। হঠাৎ শরীরে কিছু ঠান্ডা অনুভব করলো। এতক্ষণে খেয়াল করে দেখল সেই ঝুলে থাকা অবয়বের পা বেয়ে নেমে আসছে হালকা জমাট বাঁধা রক্ত। জানালার সেই অল্প আলোতে যেন সেই রক্ত কালচে হয়ে ছড়িয়ে পড়ছে তার বুকের ওপর, সেই সাথে উটকো গন্ধ। মনে হচ্ছে সব শেষ, জ্ঞান হারিয়ে ফেলবে সে। কিন্তু চূড়ান্ত ভয়টা তার জন্য তখনও অপেক্ষা করছিল। এই অন্ধকারাচ্ছন্ন রুমে সে কিছুতেই এটা আগে বুঝে উঠতে পারেনি। সবকিছু বুঝে ওঠার আগেই ফ্যানের সাথে ঝুলে থাকা সেই লাশ ধপ করে তার শরীরের ওপরে পড়ে। মেয়েটার মাথা পড়ল রিপনের বুকের ওপর। ভয়ে শরীরের সব রক্ত হিম হয়ে যায়। জীবনের শেষ চেষ্টা ভেবে আল্লাহ বলে চিৎকার করে রিপন লাফিয়ে ওঠে, লাশটাকে একটা ধাক্কা দেয়। তার শরীর থেকে গড়িয়ে পড়ে লাশটা। সাথে সাথেই এক ঝটকায় সে বিছানা থেকে উঠেই দৌড় দেয় মেইন দরজার দিকে। নিজের অনুমানে রুমের মেইন দরজা খুলে এক লাফে সিঁড়িতে নামে। তারপর আর পিছু ফিরে তাকাবার সময় নেই। এক দৌড়ে চলে যায় নিচে থাকা দারোয়ানের রুমে। দারোয়ানের দরজায় থপ থপ করে কয়েকটা বাড়ি দিয়েই সে জ্ঞান হারিয়ে ফেলে, পড়ে যায় মেঝেতে। এরপর যখন সে চোখ খোলে তখন দেখে হাসপাতালের বেডে শুয়ে আছে। শরীরে প্রচন্ড ব্যথা, বুকটা কেমন যেন ভারী হয়ে আছে। নড়তেও যেন প্রচন্ড চাপ লাগছে তার বুকে। খেয়াল করে দেখল পাশে বসে আছে তার বন্ধু রাহাত। তারপর রাহাত তাকে জানায় সে রাত থেকেই রিপনকে একটা দরকারে অনেকবার কল দেয়, কিন্তু ফোনটা বারবার বন্ধ দেখাচ্ছিল। এমনকি তাকে মেসেজ করেও পাওয়া যাচ্ছিল না। এরপরে সকালে সে আবার ফোন করে, কিন্তু তখনও মোবাইলটা বন্ধ। তাই সকালে সে সোজা বাসায় চলে আসে, আর বাসায় এসেই দারোয়ানের কাছে জানতে পারে রাতে রিপন তার দরজার কাছে কয়েকবার এসে ধাক্কা দিয়েছে, তারপর জ্ঞান হারিয়ে ফেলেছে। তখন দারোয়ান এবং বাসার মালিক দুজন মিলে তাকে হাসপাতালে নিয়ে আসে, আর তাই রাহাত বাসা থেকে সোজা চলে এসেছে হাসপাতালে। ডাক্তার জানালো এখনো জ্ঞান ফেরেনি, কিছু সময় লাগবে জ্ঞান ফিরতে। রিপন পুরো সুস্থ হয়ে দুদিন পরে রাহাতকে সাথে নিয়ে আবার সেই বাসায় ফিরে যায়। তারপরে দারোয়ানের কাছ থেকে জানতে পারে এই বাসায় নাকি কিছু মাস আগে এক ব্যাচেলার মেয়ে থাকতে শুরু করে। শুরু থেকেই তার আচরণ ছিল অনেকটা অদ্ভুত রকমের। খুব সম্ভবত খুব কাছের কারোর সাথে ব্যক্তিগত কলহের কারণে কোনো এক রাতে ফ্যানে ঝুলে আত্মহত্যা করে সে, কিন্তু কেউ কিছু জানতো না। হঠাৎ সেই রুম থেকে দুদিন পরে কেমন একটা দুর্গন্ধ আসতে শুরু করে। পরে পুলিশ এসে দরজা ভেঙে ফ্যানের সাথে ঝুলে থাকা সেই লাশ উদ্ধার করে। পরে তার পরিবারকে জানানো হয়, পুলিশ লাশ নিয়ে যায় থানায়। তার পরিবার থেকে জানা যায় তার উপরে কেউ কিছু কুফরি কালাম করেছিল, আর তার কারণেই সে মেয়ে নাকি স্বাভাবিকভাবে চলাফেরা খুব কমই করতে পারত। আর সেই থেকে অনেকেই এই বাসায় এসেছে কিন্তু থাকতে পারেনি। যারাই এসেছে
কিছুদিন থেকেছে, তারপরে কোনো কারণ না বলেই বাসা ছেড়ে দিয়েছে। দারোয়ান আরো বলে, লোকমুখে প্রচলিত আছে ব্ল্যাক ম্যাজিক করা কেউ এভাবে আত্মহত্যা করলে তাদের সেই আত্মা ঘুরে বেড়ায় সেখানে, আর কারো অনুপ্রবেশে সেই আত্মা হয়ে ওঠে বেপরোয়া। আর এই বাসায় রিপনের আগে যারা ছিল সবাই ছিল ফ্যামিলি নিয়ে, রিপনই প্রথম ব্যাচেলার এই বাসায় যে একা থাকে। আর খুব সম্ভবত অতৃপ্ত আত্মাটা রিপনকেই বেছে নেয় তার রাগ মেটাতে। বাসার মালিক তাকে অনেক করে বলে এই ঘটনা যেন কাউকে না জানায়, আর এই জন্য সে রিপনের দেয়া অ্যাডভান্সের টাকাটাও ফেরত দিয়ে দেয়, আর বলে খুব তাড়াতাড়ি কোনো একটা ভালো হুজুর ডেকে একটা মিলাদের ব্যবস্থা করবে সেই ফ্ল্যাটে। সেদিনই রিপন তার প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে চলে যায় রাহাতের কাছে। এখনো মাঝে মাঝে রাতে অন্ধকার ঘরে চোখ বন্ধ করে শুয়ে থাকলে হঠাৎ কিছু একটা অনুভব করে রিপন, আর চোখ খুলতেই সে মাঝে মাঝে দেখে সে অবয়বটা ঝুলে আছে তার মুখের ওপরে। ফিসফিসে গলায় যেন কিছু একটা বলতে চায় তাকে, আর কয়েক সেকেন্ডের মাঝেই যেন তা হাওয়ায় মিলিয়ে যায়। প্রিয় লিসেনার্স, এই ছিল আমার পাঠানো আজকের সত্যি ঘটনা। বেশ অনেক দিন পরে আজকে ঘটনা লিখলাম, তাই এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। আমি আজকে আপনাদের সামনে বরাবরের মতো আবারও ফিরে এসেছি নতুন একটি ঘটনা বলার জন্য। আজকের এই ঘটনাটি একটু অন্য টাইপের। এটি একটি নির্মম এবং হাড় হিম করা বাস্তব অভিজ্ঞতা যা ঘটেছিল কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রামে। আমি যার জীবনের এই ঘটনাটি বর্ণনা করছি ওনার নাম মইনুল ইসলাম। মইনুল ভাই একজন সজ্জন এবং ধার্মিক মানুষ। ওনার জীবনের এই ভয়াবহ অধ্যায়টি যখন উনি আমার সাথে শেয়ার করছিলেন, তখন ওনার চোখে আমি যে আতঙ্কটা দেখতে পাচ্ছিলাম সেটা আমি সচরাচর দেখতে পাই না। উনি বারবার বলেছিলেন, ভাইজান, মানুষ ভাবে জিন শুধুমাত্র নির্জন জঙ্গল, শ্মশান বা বড় বাড়ি, কবরস্থানের আশেপাশে এমন জায়গায় থাকে, কিন্তু নিজের ভিটে মাটি যে কখন অন্যের দখলে চলে যায় আমরা টেরও পাই না, আর যখনই বা টের পাই অনেক দেরি হয়ে যায়। করিমগঞ্জ গ্রামটা অনেক সুন্দর একটা জায়গার মধ্যে ছিল। চারদিকে বাঁশঝাড়, সুপুরি বাগান আর পুরাতন আম কাঁঠালের ছায়া ঘেরা পরিবেশ। সন্ধ্যার পর সেখানে এমন এক অন্ধকার নামে যা মানুষের কল্পনাও হয় না, শহরের মানুষের আর কি। সেই অন্ধকারের বুকে লুকিয়ে থাকা এক ত্রাস কিভাবে মইনুল ভাইয়ের সাজানো সংসার তছনছ করে দিয়েছিল সেই ঘটনাটি আমি আজকে বলবো। ঘটনা শুরুর আগে বলে রাখি, এখানে কোনো অতিরঞ্জিত কাল্পনিক কোনো কিছু নেই। যা আছে সেটা হলো পরিবেশ এবং অজানা আতঙ্ক, আর আমাদের চেনা পৃথিবীর আড়ালে থাকা অচেনা এক জগতের উপস্থিতি। করিমগঞ্জের গুণধর ইউনিয়নের ভেতর দিয়ে মইনুল ভাইয়ের পৈতৃক বাড়ি। বিশাল বড় বাড়ি, সামনে একটা উঠোন, আর তার চারপাশে ছড়ানো ছিটানো থাকা কয়েকটি ঘর। মইনুল ভাইয়ের বংশ পরম্পরায় এই বাড়িতে বাস করছেন। গ্রামের বাড়িটা যেমন দেখতে হয়, মাটির ঘর, টিনের চাল, সামনে খোলা জায়গা। ওনারা 3 ভাই, তবে মইনুল ভাই সবার বড় এবং বাড়িতে উনি তখন পরিবার নিয়ে থাকতেন। ওনাদের বাড়ির গঠনশৈলীটা বেশ পুরাতন আমলের। বিশেষ করে বাড়ির পশ্চিম দিকে একটা মাটির ঘর ছিল যেটা অনেক পুরাতন, মইনুল ভাইয়ের দাদার আমলে তৈরি। সেই ঘরের লাগোয়া একটা মাটির দেয়াল ছিল যেটা প্রায় 1.5টা মানুষের সমান উঁচু। দেয়ালটা অদ্ভুত রকমের মোটা এবং এবড়ো থেবড়ো। মইনুল ভাই বলেছিলেন ছোটবেলা থেকেই উনি দেখে আসছেন ওনার বাবা অর্থাৎ মরহুম আফতাবউদ্দিন সাহেব প্রতি বৃহস্পতিবার এবং অমাবস্যার রাতে ওই মাটির দেয়ালের দিকে একটা নির্দিষ্ট খোপে মাটির প্রদীপ জ্বালাতেন। বাতিটা জ্বালানোর সময় ওনার বাবা খুবই গম্ভীর থাকতেন, কেউ ধারের কাছেও ঘেঁষত না। মইনুল ভাই ছোটবেলায় বাবাকে জিজ্ঞেস করেছিলেন, আব্বা, এই ভাঙা দেয়ালে তুমি বাতি কেন জ্বালাও? এখানে তো কোনো মাজার নেই, কোনো কবর নেই, তুমি বাতি কেন জ্বালাচ্ছ? উত্তরে ওনার বাবা খুব নিচু স্বরে বলেছিলেন, আলো জ্বেলে রাখি বাবা, যেন আধার কোনো ক্ষতি করতে না পারে। এই দেয়ালটা কিন্তু কোনো সাধারণ দেয়াল না, তুমি যখন বড় হবা বুঝতে পারবা।
বাবা মারা যাওয়ার পর সেই বাতি জ্বালানোর প্রথাটা বন্ধ হয়ে যায়। মইনুল ভাই বা ওনার ভাইয়েরা কেউই এই দেয়ালের দিকে বিশেষ নজর দেননি। তাছাড়া আধুনিক যুগে বাতি জ্বালানোর এই রেওয়াজটাকে ওনারা কুসংস্কার হিসেবেই ধরে নিয়েছিলেন। প্রবলেমের শুরু হয় মইনুল ভাই একটা সিদ্ধান্ত নেওয়ার পরে। সিদ্ধান্তটা ছিল বাড়িটা আরেকটু বড় করবেন। এই পুরাতন মাটির দেয়ালটা উঠোনের মাঝখানে, এটা বাধার মতো হয়ে দাঁড়িয়ে ছিল। দেয়ালটার উপাশে একটা পুরাতন ডালিম গাছ আর জঙ্গল মতো জায়গা। মইনুল ভাই ভাবলেন এই অপ্রয়োজনীয় দেয়ালটা ভেঙে ফেললে উঠানটা বেশ খোলামেলা হবে, বাচ্চারা খেলতেও পারবে, আর শীতকালে রোদ পোহানোর মতো একটা ব্যবস্থাও হবে। বাড়ির মুরব্বীরা কেউ কেউ নিষেধ করেছিলেন বটে, বিশেষ করে ওনার মা, যিনি তখন শয্যাশায়ী। তিনি বারবার বলেছিলেন, মইন, এই দেয়ালটায় হাত দিস না বাবা, তোর বাপ ওইটাকে অনেক আগলে রাখছো। কিন্তু মইনুল ভাই তখন যৌবনের তেজে ছিলেন, তাছাড়া প্র্যাকটিক্যাল মানুষ। উনি মায়ের কথায় খুব বেশি একটা পাত্তা দিলেন না। ওনার যুক্তি ছিল, একটা মাটির দেয়াল ভাঙলে কি বা হবে। দিনক্ষণ দেখে কামলা লাগিয়ে উনি দেয়ালটা ভেঙে ফেললেন। দেয়ালটা ভাঙতে গিয়ে দেখা গেল সাধারণ মাটির দেয়ালের থেকে অনেক বেশি শক্ত এটা। শাবল দিয়ে আঘাত করলে কেমন যেন একটা ভোঁতা আওয়াজ আসতো, যেন মাটির ভেতরে লোহা টাইপের কিছু একটা আছে। সে যাই হোক, সারাদিন পরিশ্রম করে দেয়ালটা মাটির সাথে মিশিয়ে দেওয়া হলো। উঠানটা সত্যি অনেক বড় এবং সুন্দর দেখালো। দেয়াল ভাঙার পর সেই জায়গাটা পরিষ্কার করে ফেলা হলো। মইনুল ভাই খুবই খুশি, কিন্তু তিনি জানতেন না এই দেয়ালটা শুধুমাত্র মাটির তৈরি ছিল না, এটা ছিল এক অদৃশ্য দরজার মতো, যা ভেঙে ফেলার মাধ্যমে উনি এমন এক শক্তিকে নিজের ঘরে নিমন্ত্রণ দিয়েছেন যার অস্তিত্ব সম্পর্কে ওনার কোনো ধারণাই ছিল না। দেয়াল ভাঙার ঠিক 3 দিন পরের ঘটনা। মইনুল ভাইদের বাড়িতে বেশ কিছু গবাদি পশু ছিল, 2টো গরু আর 4-5টা ছাগল। গ্রামের মানুষ শখ করে এবং প্রয়োজনে এসব পালে। ওনার একটা কালো রঙের দেশি কুকুর ছিল, নাম ছিল বাঘা। বাঘা ছিল ভীষণ প্রভুভক্ত। অপরিচিত কেউ বাড়িতে পা দিলেই সে চিৎকার করে বাড়ি যেন মাথায় তুলে ফেলত। কিন্তু দেয়াল ভাঙার পর থেকে বাঘার আচরণে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলেন মইনুল ভাই। প্রথম যেদিন উনি লক্ষ্য করলেন সেদিন ছিল অমাবস্যার রাত। গ্রামের রাত এমনিতেই অনেক গভীর, তার উপরে অমাবস্যা, চারপাশে ঘুটঘুটে অন্ধকার। মইনুল ভাই এশার নামাজ পড়ে রাতের খাবার খেয়ে শুয়ে পড়েছেন। গভীর রাত, সম্ভবত রাত 2টো বা 2:30 হবে। ওনার ঘুম ভেঙে গেল বাঘার কান্নার আওয়াজে। কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ একরকম, আর কান্নার আওয়াজ সম্পূর্ণ ভিন্ন রকমের হয়ে থাকে। বাঘা এমন ভাবে কাঁদছিল যেন সে খুব করুণ কিছু দেখেছে বা মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। মইনুল ভাই বিছানা ছেড়ে দিলেন, জানালা দিয়ে উকি দিলেন বাহিরে। টর্চের আলো ফেলে উঠানে উনি দেখলেন বাঘা সেই ভাঙা দেয়ালের জায়গায়, যেখানে এখন কিছুই নেই, শুধু সমতল মাটি। সেদিকে তাকিয়ে কুক করে পড়ে আছে, লেজটা 2 পায়ের ফাঁকে ঢুকিয়ে থরথর করে কাঁপছে। একটা নির্দিষ্ট শূন্যস্থানের দিকে তাকিয়ে একটানা গুঙিয়ে যাচ্ছে। মইনুল ভাই ভাবলেন হয়তোবা শিয়াল বা বনো বিড়াল এসেছে। উনি জানালা দিয়ে শব্দ করলেন, যা 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 এখান থেকে যা। কিন্তু বাঘা নড়ল না। সে যেন মন্ত্রমুগ্ধের মতো ওই অদৃশ্য কিছু একটার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর মইনুল ভাই খেয়াল করলেন বাঘা হঠাৎ করে শূন্যে কামড় বসানোর মতো চেষ্টা করছে, যেন কেউ তার সামনে দাঁড়িয়ে। কিন্তু টর্চের আলোয় মইনুল ভাই কাউকে দেখতে পেলেন না। পরদিন সকালে বাঘাকে খুবই ক্লান্ত দেখালো। সে সারাদিন কিচ্ছু খেল না, শুধু ঝিম মেরে বসে রইল। সেই ডালিম গাছটার নিচ থেকে একটুও লড়ল না, যেটা আগে দেয়ালের ওই পাশে ছিল। মইনুল ভাই বিষয়টাকে খুব বেশি একটা গুরুত্ব দিলেন না, ভাবলেন হয়তোবা কুকুরটার শরীর খারাপ হয়েছে। দ্বিতীয় রাতের ঘটনাটা আরেকটু অন্যরকম। সেদিন রাত প্রায় 3টে। মইনুল ভাই এবং ওনার স্ত্রী 2জনেই জেগেছিলেন ছাগলগুলোর অস্বাভাবিক চিৎকারে। ছাগল সাধারণত আমরা জানি যে খুব শান্তপ্রিয় প্রাণী, এরা রাতের বেলা ঘুমিয়ে থাকে। কিন্তু গোয়াল ঘর থেকে এমন আওয়াজ আসছিল যেন ছাগলগুলো ভয়ে পাগল হয়ে যাচ্ছে। দাবাদাবির শব্দে মনে হচ্ছিল ওরা দড়ি ছিঁড়ে ফেলতে চাইছে। মইনুল ভাই হুড়মুড় করে বিছানা থেকে নামলেন, একটা টর্চ আর লাঠি নিলেন। ওনার স্ত্রী ভয়ে ভয়ে বললেন,
শোনো না, একা যেও না, চোর ডাকাত তো হতেই পারে। মইনুল ভাই বললেন, আরে কি বলো, চোর আসলে বাঘা চিৎকার করতো, বাঘা চুপ কেন? উনি দরজা খুলে বারান্দায় আসলেন। অদ্ভুত এক নিস্তব্ধতা, ঝিঝি পোকার ডাকও যেন শোনা যাচ্ছে না, বাতাসটা বন্ধ। উঠানের মাঝখানে এসে উনি টর্চ মারলেন গোয়ালের দিকে। গোয়ালটা ছিল সেই ভাঙা দেয়ালের জায়গার খুব কাছেই। টর্চের আলোতে উনি যা দেখলেন তাতে উনার বুকের রক্ত হিম হয়ে গেল। গোয়াল ঘরের দরজার বাহির থেকে আটকানো, কিন্তু ভেতর থেকে ছাগলগুলো এমন ভাবে ভ্যাঁ ভ্যাঁ করছে যেন কেউ ওদেরকে জবাই করছে। আর বাঘা বাঘা গোয়াল ঘরের সামনে মাটির উপর পেট ঘষে ঘষে এগোচ্ছে, যেন এক অদৃশ্য শক্তি তাকে টেনে হিচড়ে ওই ভাঙা দেয়ালের দিকে নিয়ে যাচ্ছে। বাঘা প্রাণপণ চেষ্টা করছে পেছনে আসার, তার নখ মাটিতে আঁচড় কাটছে, কিন্তু সে কিছুতেই নিজেকে সামলাতে পারছে না বা আটকাতে পারছে না। মইনুল ভাই জোরে হাঁক দিলেন, কে রে, কে ওখানে? উনি দৌড়ে গেলেন বাঘার দিকে। যেই উনি বাঘার কাছে গেলেন, হঠাৎ বাঘা ছিটকে সরে গেল এবং গোঙাতে গোঙাতে অন্ধকারের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করতে লাগলো। মইনুল ভাই তখন স্পষ্ট অনুভব করলেন ওনার ঠিক পাশ দিয়ে কেউ একজন হেঁটে গেল। কোনো মানুষ নয়, বাতাসের মতো হালকা কিছু একটা, কিন্তু তার সাথে ছিল একটা তীব্র পচা গন্ধ, চামড়া পোড়ার গন্ধের মতো। উনি দ্রুত গোয়াল ঘরের দরজা খুললেন। দেখলেন ছাগলগুলো এক কোণে জটলা পাকিয়ে আছে এবং ওরা কাঁপছে, আর ওদের চোখগুলো যেন বড় হয়ে আছে, কিন্তু সেখানে কোনো মানুষ বা অন্য কোনো প্রাণী ছিল না। সেই রাতে আর কেউ ঘুমাতে পারলনি। মইনুল ভাই ফজরের আজান দেওয়ার পর্যন্ত বারান্দায় দাঁড়িয়ে রইলেন। ওনার মনের ভিতরে একটা খচখচানি শুরু হলো। দেয়ালটা ভাঙার পর থেকে এসব হচ্ছে। উনি ওনার স্ত্রীকে বললেন, শোনো না, মনে হয় দেয়ালটা ভাঙা আমার ঠিক হয়নি। তৃতীয় রাতের ঘটনাটা ছিল মেইন ট্র্যাজেডি। সেদিন সন্ধ্যার পর থেকে পরিবেশটা কেমন যেন ছিল বাসার। মইনুল ভাই আবারও এশার নামাজের পর ওনার ছোট ছেলেকে নিয়ে ঘুমাতে গেলেন। মাঝরাতে হঠাৎ একটা বিকট শব্দে ওনার ঘুম ভাঙল। মনে হলো উঠোনের মাঝখানে ভারী কিছু একটাকে আছাড় মেরে ফেলে দেওয়া হয়েছে। উনি ধরফর করে উঠলেন। ওনার স্ত্রীও জেগে উঠলেন। বাহিরে বাঘার কোনো সার শব্দ নেই আজ, একদম পিনপতন নীরবতা। মইনুল ভাই সাহস সঞ্চয় করে হ্যারিকেন হাতে বাহিরে বের হলেন। দরজা খোলার সাথে সাথে এক ঝলক ঠান্ডা বাতাস ওনার মুখে এসে লাগলো। হ্যারিকেনটা উনি একটু উঁচু করলেন। উঠোনের মাঝখানে ঠিক যেখানে সেই দেয়ালটা ছিল সেখানে বাঘা পড়ে আছে। মইনুল ভাই ভাবলেন কুকুরটা হয়তো বা ঘুমোচ্ছে। উনি ডাক দিলেন, বাঘা, এই বাঘা, আরে শোন না রে বাঘা, ওঠ। কিন্তু বাঘার কোনো নাড়াচাড়া নেই। উনি কাছে এগিয়ে গেলেন। বাঘার শরীরের কাছে গিয়ে উনি যেটা দেখলেন সেটার জন্য হি ওয়াজ নট রেডি। বাঘার ঘাড়টা সম্পূর্ণ উল্টো দিকে ঘোরানো, এত অস্বাভাবিক ভাবে মোচড়ানো যে হাড় ভাঙার শব্দ উনি মনে মনে শুনতে পেলেন। বাঘার চোখ দুটো খোলা, আর সেই চোখ থেকে ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে মাটিতে পড়ছে। জিভটা বেরিয়ে আছে। সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো বাঘার পেছনের অংশটা যেন খুব আক্রোশে কেউ থেতলে দিয়েছে এবং কিছুটা অংশ খেয়ে ফেলেছে। মইনুল ভাই পিছিয়ে এলেন। ওনার হাত থেকে হ্যারিকেনটা প্রায় পড়েই যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ওনার কানের কাছে খুব অল্প একটা ফিসফিসানির শব্দ শুনতে পেলেন উনি। এটা কোনো পুরুষের গলা নয়, উনি শিওর এটা ছিল একটা নারীর গলা, খুবই মিহি কিন্তু স্পষ্ট। কণ্ঠটা বলল, আমার ঘর কেন ভাঙলি তুই? মইনুল ভাই চারপাশে তাকালেন, কেউ নেই, শুধু অন্ধকার আর বাঘার মৃতদেহ। উনি দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। ওনার শরীর তখন ঘামে ভেজা। উনি ওনার স্ত্রীকে বললেন, জানো, বাঘাকে কেউ মেরে ফেলেছে। আমি ওর গলার আওয়াজ শুনেছিলাম। সকালে গ্রামের মানুষ জড়ো হলো। সবাই বাঘার লাশ দেখে শিউরে উঠল। অর্ধেক খাওয়া একটা কুকুরের লাশ, এটাও হতে পারে? গ্রামের মুরব্বীরা বললেন, মইন, এটা কিন্তু কোনো মানুষের কাজ না। বাঘার ঘাড় যেভাবে মটকানো আর যেভাবে মাংস খাওয়া, এটা কোনো সাধারণ মানুষের শক্তিতে সম্ভব না। আর মানুষ কেন ছিঁড়ে খুঁড়ে একটা কুকুরকে খাবে?
তাছাড়া রক্ত বের হচ্ছে চোখ দিয়ে, এটা খুব খারাপ লক্ষণ। মইনুল ভাই কাউকে রাতে সেই আওয়াজের কথা বললেন না, কিন্তু ভয়ে ওনার গলাটা শুকিয়ে আসছিল। বাঘার মৃত্যুর পর থেকে মইনুল ভাইয়ের বাড়িতে শুরু হলো এক নতুন উপদ্রব। বাঘা মারা যাওয়ার পরদিনই ছাগলগুলো অসুস্থ হতে শুরু করলো। একটা একটা করে ছাগল খাওয়া বন্ধ করে দিল। মইনুল ভাই ভয় পেয়ে ছাগলগুলোকে ওনার চাচার বাড়িতে রেখে এলেন, যেটা একটু দূরে। বাড়িটা এখন প্রাণী শূন্য, কিন্তু তাতেও রেহাই মিলল না। এক রাতে মইনুল ভাই ওনার ঘরের জানালা দিয়ে বাহিরে তাকিয়েছিলেন। বাহিরে পূর্ণিমার কাছাকাছি চাঁদের আলো। হঠাৎ উনি দেখলেন সেই ভাঙা দেয়ালের জায়গায় একটা কালো ছাগল দাঁড়িয়ে। মইনুল ভাই অবাক হলেন। উনি তো সব ছাগল সরিয়ে ফেলেছেন, তাহলে এটা কার ছাগল? উনি ভালো করে দেখলেন ছাগলটা স্বাভাবিক নয়। স্বাভাবিক ছাগলের থেকে অনেকটা বড়। সাধারণত দেশি ছাগল এমন হয় না, এর প্রায় অর্ধেক হয়। কিন্তু ছাগলের চোখগুলো কেমন যেন লাল নয়, মরা হলুদের বাতি বা দুটি বের হচ্ছে এমন। ছাগলটা এক দৃষ্টিতে মইনুল ভাইয়ের জানালার দিকে তাকিয়ে রইল। মইনুল ভাই চোখের পলক ফেলতে পারছিলেন না। হঠাৎ ছাগলটা মানুষের মতো পেছনের দুই পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে গেল। এটা দেখে মইনুল ভাইয়ের বুকের ভেতরটা যেন ধক করে উঠল। দুই পায়ে দাঁড়িয়ে থাকা ছাগল এবার আস্তে আস্তে হাঁটতে শুরু করলো মইনুল ভাইয়ের দিকে। তার হাঁটার ভঙ্গিটা ছিল মানুষের মতো, কিন্তু নড়বড়ে। মইনুল ভাই চিৎকার করতে চাইলেন, কিন্তু ওনার গলা দিয়ে কোনো স্বর বের হলো না। ছাগলটা জানালার খুব কাছে এসে থামলো। জানালার গ্রিলের ওই পাশ থেকে মইনুল ভাই দেখতে পেলেন ছাগলের মুখটা, কিন্তু ওই ছাগলের মুখ ছিল অন্যরকম। ওটা একটা পোড়া ঝলসানো মানুষের মুখের মতো। সেই ছাগলটা জানালার শিকে একবার থাবা মারল। মইনুল ভাই এখানে আমাকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলেন, যেটা উনি পরে আমাকে বলেছেন, যে এই ছাগলটা অ্যাকচুয়ালি ওনাকে রিসেম্বল করেছিল বাফুমেটের সাথে। যাই হোক, এই ছাগলটা শিক দিয়ে একটা থাবা মারল জানালার এবং অন্ধকারের সাথে মিলিয়ে গেল। মইনুল ভাই জ্ঞান হারালেন। ওনার যখন জ্ঞান ফিরল তখন ওনার শরীরে অনেক জ্বর। ওনার স্ত্রী ওনার মাথায় পানি ঢালছিলেন। মইনুল ভাই বিড়বিড় করে বলছিলেন, ওটা কিন্তু ছাগল না, ওটা ছাগল হতেই পারে না। ওটা দেখতে বাফুমেটের মতো, পুরাতন প্রাচীন শয়তান, যার কথা খ্রিস্ট ধর্মে বলা আছে। এর কয়েকদিন পরের ঘটনা। মইনুল ভাইয়ের ছোট ছেলে, যার বয়স তখন মাত্র 7 বছর, সে দুপুরে ওই ভাঙা দেয়ালের জায়গায় খেলছিল। হঠাৎ সে দৌড়ে এসে মায়ের আঁচলের নিচে লুকিয়ে গেল। মা জিজ্ঞেস করলেন, কি বাবা, কি হয়েছে, এমন করছিস কেন? ছেলেটা কাঁপতে কাঁপতে বলল, মা, ওখানে একটা খালামণি দাঁড়িয়ে। মা অবাক হয়ে বললেন, খালামণি? কে? ছেলে বলল, কালো খালামণি, আমি চিনি না, অনেক লম্বা, চুলগুলো পা পর্যন্ত। আমাকে বললো কি জানো, তোমার বাবাকে বলো আমার ঘরটা যেন বানিয়ে দেয়, না হলে আমাকে বলে নিয়ে যাবে। ছেলের কথা শুনে মইনুল ভাইয়ের স্ত্রীর হাত পা ঠান্ডা হয়ে গেল। উনি ছেলেকে বুকে জড়িয়ে ধরে সূরা পড়তে লাগলেন। সেদিন রাত থেকেই ছেলের প্রচন্ড জ্বর, কোনো ওষুধে কাজই হচ্ছিল না। ছেলে ঘুমের মধ্যে প্রলাপ বকতে শুরু করলো, মা, ও আসছে, কালো খালামণি আসছে। বাড়ির পরিবেশটা হঠাৎ করে পাল্টে গেল। দিনের বেলাতেও ঘরের ভেতরে অন্ধকার লাগতো। মনে হতো ঘরের কোনায় কোনায় কেউ দাঁড়িয়ে। মইনুল ভাইয়ের স্ত্রী রান্না করতে গেলে দেখতেন চুলার আগুন নিভে যাচ্ছে, অথচ লাকড়ি একেবারেই শুকনো। ভাতের পাতিল থেকে পচা গন্ধ বের হচ্ছে। আর রাত হলে শুরু হতো তাণ্ডব। টিনের চালে মনে হতো যেন বড় বড় পাথর বৃষ্টি হচ্ছে। ধূপধাপ শব্দ, যেন কেউ ছাদের উপর দিয়ে দৌড়াচ্ছে। কখনো কখনো উঠোন থেকে ভেসে আসতো নুপুর পড়া পায়ের আওয়াজ, ছন 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 ছন। আওয়াজটা উঠোন থেকে শুরু হয়ে বারান্দা পর্যন্ত আসতো, তারপর দরজার কাছে এসে মিলিয়ে যেত বা থেমে যেত। দরজার উপাস থেকে ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যেত। অনেকে বলতো মইনুল ভাইয়ের বাড়িতে নাকি দোষ আছে। ওই বাড়ি থেকে নাকি মেয়ে মানুষের হাসির শব্দ পাওয়া যায়। মইনুল ভাই বুঝতে পারলেন এভাবে চললে ওনারা সবাই মারা পড়বেন।
উনি সিদ্ধান্ত নিলেন সম্পূর্ণ গ্রামে ব্যাপারটা ছড়িয়ে যাবার আগেই এর ভিত করতে হবে, নইলে এই গ্রামে ওনাদের অনেক বদনামি হবে। গ্রামের মসজিদের ইমাম সাহেবের পরামর্শে উনি কিশোরগঞ্জের এক প্রখ্যাত হুজুরের খোঁজ পেলেন। ওনার নাম ছিল মাওলানা ইদ্রিস। সবাই ওনাকে বড় হুজুর ডাকতেন। মইনুল ভাই বড় হুজুরের কাছে গেলেন। হুজুর মইনুল ভাইকে দেখে বললেন, তুমি তো সাথে করে বিপদ নিয়ে এসছো। মইনুল ভাই অবাক হলেন। হুজুর বললেন, তোমার পিছে পিছে কিন্তু কিছু একটা এসেছে, তবে মসজিদে ঢোকার সাহস পায়নি, অপেক্ষা করছে বাইরে দাঁড়িয়ে কখন তুমি বের হবে আর তোমার সাথে যাবে। এই জিনিসটা কিন্তু তোমাকে সবসময় ফলো করে মইনুল। মইনুল ভাই কান্নায় ভেঙে পড়লেন এবং সব খুলে বললেন। দেয়াল ভাঙার কথা, বাতি জ্বালানোর কথা, বাঘার মৃত্যু, কালো ছাগল, ওনার ছেলের দেখা কালো খালামণি, সবার কথা। হুজুর কিছুক্ষণ চোখ বন্ধ করে ধ্যানমগ্ন থাকলেন। তারপর বললেন, শোনো মইনুল, আমাকে ইস্তেখারা করতে হবে, তুমি আমাকে কিছুক্ষণ সময় দাও। হুজুর আধা ঘন্টা সময় নিলেন। তারপর আবার ফিরে এসে বললেন, তুমি খুব বড় ভুল করেছ বাবা। এই দেয়ালটা সাধারণ কোনো দেয়াল ছিল না, এখানে এক বদ মেজাজি জিনের বাস ছিল। তোমার বাবা কোনো এক আলেম হুজুরের বা লোকের পরামর্শে ওখানে বাতি জ্বালিয়ে ওকে শান্ত রাখতেন। বাতিটা ছিল একটা সীমা রেখা, যে ওর পরে যেন সে আর না যায়। এটাই ছিল চুক্তি। তুমি দেয়াল ভেঙে তার ঘরই ভেঙে দিয়েছ, আর বাতি বন্ধ করে তার সম্মান হানি করেছ। সে এখন এই কারণে তোমাদের উপরে ক্ষিপ্ত এবং প্রতিশোধ নিতে যাচ্ছে। সে তোমার বাঘাকে মেরেছে কারণ বাঘা এই বাড়িতে ঢোকার পেছনে ছিল তার সব থেকে বড় বাধা। বাঘা থাকলেও ঢুকতে পারত না। এখন তার নজর তোমার ছেলের ওপরে। মইনুল ভাই হুজুরের পায়ে পড়ে গেলেন। হুজুর, আমাদেরকে দয়া করে বাঁচান, আমার মাসুম বাচ্চাটাকে বাঁচান। হুজুর বললেন, কাজটা কিন্তু অনেক কঠিন, এটা কিন্তু অনেক জেদি এবং শক্তিশালী। সম্ভবত এদেরকে আমরা খবিশ প্রজাতির জিন বলে থাকি। এরা পচা গলা জিনিস পছন্দ করে এবং খুবই হিংস্র হয়। তবে আল্লাহর উপরে ভরসা রাখো, কোরআনের উপরে ভরসা রাখো, আমি আসব। সেদিন ছিল জুম্মাবার, অর্থাৎ শুক্রবার। হুজুর আসরের নামাজের পর ওনার দুইজন সাগরেদকে নিয়ে মইনুল ভাইয়ের বাড়িতে উপস্থিত হলেন। বাড়িতে ঢোকার মুখেই হুজুর থেমে গেলেন। উনি ওনার সাগরেদদের বললেন, তোমরা কি কোনো গন্ধ পাচ্ছ? সাগরেদরাও মাথা নাড়ল। সম্পূর্ণ বাড়িতে একটা মরা ইঁদুরের মতো পচা উৎকট গন্ধ ছড়ানো, যা মইনুল ভাই বা ওনার পরিবারের নাকে সয়ে গিয়েছিল। হুজুর সোজা চলে গেলেন সেই ভাঙা দেয়ালের জায়গায়। সেখানে দাঁড়িয়ে উনি বিড়বিড় করে কিছু একটা বললেন এবং পকেট থেকে এক মুঠো সরিষা ছিটিয়ে দিলেন। সরিষাগুলো মাটিতে পড়ার সাথে সাথে ছটফট করে ফোটার মতো শব্দ করল, যেন কেউ গরম কড়াই এগুলোকে ফেলেছে। হুজুর বললেন, অবস্থা খুবই খারাপ, ও এখানেই আছে, একদম আমাদের সামনে। আজ রাতেই যা করার করতে হবে। হুজুর মইনুল ভাইকে নির্দেশ দিলেন বাজার থেকে কিছু জিনিস কিনে আনতে, লাইক আতর, গোলাপ জল, আগরবাতি, এক টুকরো লাল কাপড় এবং লোহার পেরেক। সন্ধ্যা হওয়ার আগেই সব জোগাড় হয়ে গেল। হুজুর বাড়ির সবাইকে উজু করে পাক পবিত্র হয়ে ঘরের ভেতরে বসতে বললেন। উনি বললেন, রাত 12টার আগে কেউ বের হবেন না, যাই হয়ে যাক। রাত তখন 11টা। হুজুর এবং ওনার সাগরেদরা উঠানের মাঝখানে সেই ভাঙা দেয়ালের জায়গায় জায়নামাজ বিছিয়ে বসলেন। মইনুল ভাইকেও পাশে বসালেন। হুজুর ওনার চারপাশে একটা দাগ কেটে নিলেন। হুজুর কড়া নির্দেশ দিলেন, খবরদার মইনুল, এই দাগের বাহিরে কোনোভাবেই যাবে না, বের হলেই কিন্তু মৃত্যু। এবার হুজুর নিজের কাজ স্টার্ট করলেন। প্রথমে পরিবেশটা বেশ শান্ত, নর্মাল একটা অবস্থা, কিন্তু রাত 12টা বাজার সাথে সাথে কেমন যেন একটা গোমট পরিবেশ হয়ে গেল। গাছের পাতা নড়াও বন্ধ, এক অসহ্য গরম পরিবেশ। হুজুর উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করছেন। হঠাৎ মইনুল ভাই শুনলেন ওনার ঠিক পেছনে কেউ ফিস ফিস করে বলছেন, মইনুল, হ্যাঁ মইনুল, তোর ছেলেটা মারা যাচ্ছে, তুই এখানে বসে আছিস, বাঁচাবি না তোকে? কে বাঁচাবে? তোর ছেলেকেও কেউ বাঁচাতে পারবে না, তোকে
কথাটা অবিকল ওনার স্ত্রীর মতো। মইনুল ভাই চমকে পেছনে তাকাচ্ছিলেন। হুজুর ধমক দিলেন, তাকাবে না, যাই হয়ে যাক তাকাবে না। মইনুল ভাই দাঁতে দাঁত চেপে বসে রইলেন। কিছুক্ষণ পর শুরু হলো ঢিল ছোড়া। কোত্থেকে পাথর আর মাটির তলা এসে পড়ছে গন্ডির চারপাশে, কিন্তু কোনো কিছুতেই গন্ডি পার হচ্ছে না। মনে হচ্ছিল অদৃশ্য কোনো দেয়ালে ধাক্কা খেয়ে জিনিসগুলো ছিটকে পড়ছে। এরপর শুরু হলো সেই ছাগলের ডাক। প্রথমে দূরে, তারপর একদম কানের কাছে, ভ্যা ভ্যা একটা ডাক, কিন্তু গলাটা মানুষের মতো অনেকটা। ধীরে ধীরে বিকৃত হয়ে অট্টহাসিতে সেই ডাকটা পরিণত হলো। মইনুল ভাইয়ের মনে হচ্ছিল ওনার হৃৎপিণ্ডটা বন্ধ হয়ে যাবে, বা উনি হয়তো কোনো স্বপ্ন দেখছিলেন, যেটা খারাপ স্বপ্ন, ঘুম ভাঙলেই ভেঙে যাবে। ওনার চোখের সামনে উনি দেখলেন উঠোনের এক কোণা থেকে কালো ধোঁয়া কুণ্ডলি পাকাচ্ছে। সেই ধোঁয়াটা মনে হলো কোনো একটা আকৃতি নিল, যা মইনুল ভাই সরাসরি আমাকে বলতে পারেননি। হয়তোবা কোনো একটা মহিলা অবয়ব, যার পা গুলো মনে হচ্ছিল উল্টো, যার সঠিক বর্ণনা মইনুল ভাই আমাকে দেননি। সেই ছায়াটা সেই গোল বৃত্তের চারপাশে ঘুরতে লাগলো। হুজুরের তেলাওয়াত আরো জোরে সোরে শুরু হলো। উনি ওনার শাগরিদদেরকে বললেন, পেরেকগুলো দাও। হুজুর আয়াত পড়া পেরেকগুলো একটা একটা করে মাটির চার কোণে পুঁতে দিলেন। প্রতিটা পেরেক পোতার সাথে সাথে ছায়াটা চারপাশে ঘুরছিল। মনে হচ্ছিল পেরেকটা মাটিতে নয়, ছায়াটা শরীরে বিচ্ছে। দূর থেকে মইনুল ভাই শুনতে পেলেন কেউ তার কানে আবার ফিসফিস করে বলছে, ওকে চলে যেতে বল, আমাকে জ্বালাস না, আমি কিন্তু কাউকে ছাড়বো না। হুজুর তখন বললেন, কি শুনছো মইনুল? মইনুল ভাই ওনার কানে শোনা কথাগুলো শোনার পরে বললেন, কে রে তুই? তুই এখানে কি করছিস? আল্লাহর দুনিয়ায় মানুষের বাঁচা কেন মুশকিল করছিস তুই? ছেড়ে দিলে কি হয়? ছেড়ে দে, নইলে কিন্তু চলতেই থাকবে এগুলি। তখন মইনুল ভাই বললেন যে উনি শুনতে পেলেন ওনার কানে কানে বা মাথায় যে কেউ বলল, আমি শ্মশানে যাব, এই ভিটে ছেড়ে দেব। এই কথা শুনে হুজুর বললেন, শর্ত আছে, তুই আর কোনোদিন এই বংশের কারো ক্ষতি করতে পারবি না, আর যাওয়ার সময় তোর নিশানা রেখে যাবি। ছায়াটা প্রথমে রাজি হলো না, আবার গর্জন করতে শুরু করলো। হুজুর তখন শেষ পেরেকটা হাতলেন এবং বললেন, তাহলে আজকে তুই বন্দী হয়ে যাবি আমার হাতে। এই বলে উনি শেষ পেরেকটা যে মাটিতে ঢুকলেন, প্রচন্ড বাতাস বয়ে গেল, মনে হচ্ছে ঘূর্ণিঝড় হবে। বাড়ির টিনের চালগুলো মড়মড় করতে লাগলো, আর সেই সাথে একটা বিকট চিৎকার শোনা গেল, যা মানুষ বা পশুর কোনোটার সাথেই মেলানো যায় না। সেই চিৎকারে মইনুল ভাইয়ের কানে তালা লেগে যাওয়ার জোগাড়। হঠাৎ সব শান্ত হয়ে গেল, একদম শান্ত। হুজুর মইনুল ভাইকে ডেকে বললেন, মইনুল এদিকে তাকাও। মইনুল ভাই দেখলেন ডালিম গাছটার একটা বড় ডাল কোনো ঝড়ঝাড়ে মট করে মাটিতে ভেঙে পড়ে গেল। হুজুর বললেন, ও চলে গেছে, যাওয়ার সময় ডালটা ভেঙে জানান দিয়ে গেছে, এটাই ওর নিশানা। হুজুর উঠে দাঁড়ালেন। তখন ভোর প্রায় 4টা, ফজরের আজানের সময় হয়ে গেছে। হুজুর বললেন, যতদিন পর্যন্ত এই ভিটেতে থাকবে, এই পেরেকগুলো এখানে পোতাই থাকবে, আর এই ভাঙা দেয়ালের জায়গায় তুমি কালকে একটা নতুন মাটির ঘর দেবে, আর সেখানে প্রতি বৃহস্পতিবারে মিলাদ পড়াবে। আর হ্যাঁ, এই ডালিম গাছটা কেটে ফেলবে যত দ্রুত সম্ভব। পরদিন সকালে মইনুল ভাই ডালিম গাছটা কাটার ব্যবস্থা করলেন। কাটার সময় দেখা গেল গাছের গুড়ির ভেতরে পুরো ফাঁপা এবং অজস্র কালো পিঁপড়ে এবং কিছু সাপ বের হচ্ছে। হুজুরের কথা মতো মইনুল ভাই সেখানে ছোট্ট একটা দেয়াল তুলে দিলেন, এবং আর কোনো বাতি জ্বালানোর নিয়ম নেই, এবার শুধু জায়গাটাকে সম্মান দেখানো। মইনুল ভাই ওখানে একটা ঘরও করেছেন, এবং সেখানেই উনি রাতের বেলা মাঝে মাঝে নামাজ পড়েন। এই ঘটনার পর মইনুল ভাইয়ের ছেলের জ্বরটাও সেরে গেল। ছাগলগুলোকে বাড়িতে আনা হলো, আর কোনো নুপুরের শব্দ, বাচ্চার কান্না বা অদ্ভুত কিছু হয়নি। তবে মইনুল ভাই আজও বলেন যে আমার জীবনে সব থেকে বড় কষ্ট হচ্ছে আমার বাঘার জন্য। ও আমার খুব আদরের ছিল, আমার এই ভুলের জন্য ও মারা গেল। এরপর যদিও আর কিছু হয়নি, তবে এই দাগগুলো আমার শরীরে রয়ে গেছে, আমার মস্তিষ্কে রয়ে গেছে। 2016 সালে এসএসসি পরীক্ষা দিয়ে কলেজে ভর্তির জন্য বেশ আনন্দে ছিলাম।
যথারীতি রেজাল্ট বের হলো এবং আমি গ্রামে থাকি বিধায় ভালো পড়াশোনার জন্য শহরের কলেজে ভর্তি হওয়ার কথা ভাবি। যেই ভাবা সেই কাজ, জয়পুরহাটের একটা কলেজে আমি ভর্তি হই। বাড়ি থেকে কলেজ বেশ দূরে হওয়ার কারণে একটি মেসে উঠি। জীবনে প্রথম পরিবার থেকে দূরে থাকার জন্য একদিকে যেমন মন খারাপ লাগছিল, তেমনি অন্যদিকে বদ্ধ জীবন থেকে স্বাধীনতা পাওয়ার একটা আনন্দ উপভোগ করছিলাম। যথারীতি একদিন বাসা থেকে মেসে উঠে গেলাম। আমি আগে মেসটির বর্ণনা দিয়ে নেই যাতে বুঝতে সুবিধা হয়। মেসটি ছিল 6 তলা বিশিষ্ট একটি ভবন। 4 তলা পর্যন্ত মেয়েদের থাকার জন্য কমপ্লিট করা হয়েছিল এবং 5-6 তলা ইনকমপ্লিট ছিল। ছাদের এক পাশে ছিল রান্না ও খাবার ঘর। একদম নিচ তলায় ছিল 2টি ইউনিট। এক পাশে মেয়েরা থাকতো, অন্য পাশে মেস মালিক। তো মেস মালিকের ইউনিটের পাশটা ছিল আবাসিক এলাকার ভেতরে, আর মেসের অংশটা ছিল জঙ্গলের মতো জায়গায়, যার ফলে দিনের বেলাতেও লাইট না জ্বালালে কিছুই দেখা যেত না। আমিও থাকতাম নিচ তলায়। সেখানে মোট 7টা রুম এবং রুমগুলো বানানোর ডিজাইন কেমন অদ্ভুত টাইপের ছিল। যেমন 7টি রুমের 5টি ছিল এক পাশে আর 2টি ছিল অপোজিটে। আমি সেই অপোজিট রুম দুটোর একটিতে থাকতাম। আমার রুমে 2টা বেড ছিল এবং আমার রুমমেট তখনও বাসা থেকে আসেনি। প্রথম কয়েকদিন বেশ ভালোই কাটছিল আমার। তবে বিপত্তি ঘটল 5ম দিনে। রাতে যথারীতি আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ দরজায় নক করার শব্দে আমার ঘুম ভেঙে যায় এবং আমি উঠে দরজা খুলি, কিন্তু দেখি কেউ নেই। তো আবার দরজা লাগিয়ে শুয়ে পড়ি। কয়েক মিনিট পর আবারও সেম ঘটনা। দরজা খুলে দেখি কেউ নেই। আমি রুম থেকে বের হয়ে বারান্দায় তাকিয়ে দেখলাম না, কোথাও কেউ নেই। সবাই যে যার রুমে ঘুমোচ্ছে। একটু বিরক্ত হয়ে দরজা লাগিয়ে দিলাম এবং ফোন হাতে নিয়ে দেখি রাত 2টা বাজে। আমি ভাবলাম কেউ হয়তো দুষ্টুমি করছে, তাই ভাবলাম যাই হোক, নক করলেও আর দরজা খুলব না। ভাবতেই রুমের লাইটটা নিভে গেল এবং বিদ্যুৎ চলে গেছে। কিছু সময় অপেক্ষা করার পর যখন বিদ্যুৎ আসে না, তখন ঘুমিয়ে পড়ি। সকালে উঠে দেখি রুম তখনও অন্ধকার। তো ফোনের টর্চ জ্বালিয়ে বাইরে বের হয়ে অন্য রুমে দেখি লাইট জ্বলছে, কিন্তু আমার রুমে জ্বলছে না। মিস মালিককে বললাম এসে ঠিক করে দিতে। সে ঠিক করে দিয়ে গেল। কিছু সময় পর দেখি 2জন নতুন মেয়ে জিনিসপত্র নিয়ে আসছে এবং আমার পাশের রুমে উঠবে তারা। আমার সমবয়সী। খুশি হলাম এই ভেবে যে যাক, 2জন বন্ধু পাওয়া গেল। সবকিছু স্বাভাবিক ছিল এবং সবাই ঘুমাচ্ছিলাম। হঠাৎ মাঝরাতে চিৎকার চেঁচামেচির শব্দে আমার ঘুম ভেঙে যায়। কি হয়েছে জানতে দরজা খুলে বাইরে বের হতেই দেখি নতুন যে 2জন মেয়ে উঠেছে তাদের একজন কান্নাকাটি করছে এবং তার চোখ মুখে ভয়ের ছাপ। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে। তখন বলল, জলদি আমার রুমে যাও, আমার রুমমেট কেমন যেন করছে, আমার ভয় লাগছে। আমরা সবাই দৌড়ে ওর রুমে গিয়ে দেখি ওর রুমমেটের নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, গোঙানির মতো শব্দ হচ্ছে। আমরা সবাই তার মাথায় পানি ঢেলে মেস মালিককে খবর দিলাম। উনি এসে তাকে হাসপাতালে নিয়ে গেলেন। তারপর মেয়েটার কাছে শুনলাম পুরো ঘটনা। তার ভাষ্য মতে রাতে আমরা ঘুমিয়েছিলাম, হঠাৎ করেই রুমমেটের গোঙানির শব্দে আমার ঘুম ভেঙে যায় এবং সে স্বপ্ন দেখছে ভেবে যেই না কাছে গিয়ে একটু ধাক্কা দিয়েছি, অমনি সে আমার গলা টিপে ধরেছে। আমি ধাক্কা দিয়ে তাকে বেডে ফেলে দেওয়ার পরেই সে ছটফট করছিল আর নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। আমি খুব ভয় পেয়ে যাই এবং চিৎকার করি। সকালে মেস মালিক মেয়েটিকে নিয়ে হাসপাতাল থেকে ফিরে আসে এবং বলে তেমন কিছু হয়নি ওর, এই বলে চলে যায়। মেয়েটাকেও দেখলাম একদম সুস্থ। সবকিছু আবার স্বাভাবিকভাবে চলছিল। এইবার ঘটল আরেক বিপত্তি। কাল রাতে যে মেয়েটা অসুস্থ হয়েছিল, আজ সে চিৎকার করছে আর বলছে রুমমেট ছাড়ো আমাকে। আমরা সবাই দৌড়ে গিয়ে দেখি গতকালের সুস্থ মেয়েটি অসুস্থ এবং অসুস্থ মেয়েটির বুকের ওপরে সে বসে আছে, তার গলা টিপে ধরেছে। আমরা সবাই তাকে গিয়ে টেনে নামাতে পারছিলাম না, এত ভারী ছিল সে। অনেক কষ্টে তাকে নামিয়ে তার বেডে এনে রাখা হলো। সে এরপর সেন্সলেস হয়ে যায়। সেন্স ফিরলে সে বলে কি হয়েছিল, তোমরা সবাই এখানে কেন? পরপর 2জনের সাথে 2টি ঘটনা ঘটার পর তারা সকালে কাউকে কিছু না বলে মেস ছেড়ে চলে যায়। এরপর আরো কয়েকজন রুমটিতে এসে এক রাত থাকার পরে মেস ছেড়ে দেয়। পরদিন আমার রুমমেট আসলে তার সাথে ভালোই একটা খাতির জমে ওঠে। এক পর্যায়ে সে আমাকে বলে, তুমি এতদিন এই রুমে একাই ছিলে? আমি বললাম হ্যাঁ। সে বলল, বাবা
তোমার তো অনেক সাহস, ভয় পাওনি? আমি বললাম, না। এখানে বলে রাখি, আমি মেসে নতুন ছিলাম। মেস সম্পর্কে আমি তেমন কিছুই জানতাম না, আর কেউ আমাকে কিছু বলেওনি। একদিন রাতে 1টার সময় আমি আমার রুমমেট আড্ডা দিচ্ছিলাম এবং জোরে জোরে গান গাচ্ছিলাম। যেহেতু আমার রুমের পাশে রুম ফাঁকা ছিল আর অন্য রুম থেকেও আমার গান শোনা যাবে না, সে কারণেই গাওয়া। আমার রুমমেট বলছিল, দেখো কোনো বড় অফিসে বকা দেবে। বলতে বলতেই দরজায় নক হলো। আমরা আমাদের বেড যেহেতু দরজার কাছেই, দরজা খুলবো ভাবছি, সরি বলবো ভাবছি, হঠাৎ দরজা খুলি এবং দেখি কেউ নেই। তো দরজার ওপরের ছিটকিনি লাগিয়ে আমি আমার রুমমেটকে বলছিলাম, এর আগেও এরকম হয়েছিল কয়েকবার। রুমমেট দেখলাম একটু ঘাবড়ে গেল। হঠাৎই দরজায় জোরে জোরে বাড়ি দেওয়ার শব্দ, কান ঝালাপালা হয়ে যাচ্ছিল। অনবরত কেউ দরজা ধাক্কা দিচ্ছে। আমি দরজা খুলতে যাব, আমার রুমমেট আমার হাত টেনে ধরে বলে, দরজা খুলো না। বলতে বলতেই দরজার নিচের অংশ অনেকখানি রুমের ভেতরে বেঁকে আসছিল। আমি এটা দেখে ভয়ে দৌড়ে রুমমেটকে জড়িয়ে ধরি। শুরু হয় দানবীয় তাণ্ডব। মনে হচ্ছিল বাইরে ঘূর্ণিঝড়, টর্নেডো, সাইক্লোন, ভূমিকম্প সবকিছু একসাথে ঘটছে, সাথে দরজায় লাথি। উফ, কি ভয়াবহ! যত দোয়াদুরুদ জানা ছিল সব জোরে জোরে দুজন মিলে পড়ছিলাম। আস্তে আস্তে দরজায় আঘাতের শব্দ কমে আসলো। এবার শুরু হলো অন্য দরজায় লাথি, সেই সাথে আঘাতের শব্দ। 8 থেকে 10 জন মানুষের হাঁটাহাঁটি, ধূপধাপ। কি ভাবছেন আমরা ভূতের ভয় পেয়ে দোয়া পড়ছি? মোটেও না। আমাদের মাথায় তখনও এটা আসেনি যে যা কিছু হচ্ছে আমাদের সাথে সেটা সুপার ন্যাচারাল কিছু। আমরা দুজনেই ভাবছি হয়তো চোর ডাকাত এসেছে, দরজা ভেঙে আমাদের তুলে নিয়ে যাবে। এখন হয়তো অনেকেই ভাববেন যে এটা কেন ভাবছি, তাই তো? আসলে শুরুতে বলেছিলাম এই বিল্ডিং এর 4-5 তলায় শুধু ছাদ দেয়া ছিল, আর সেখান দিয়ে মাঝে মাঝেই মেসে চোর আসতো, বিভিন্ন কিছু চুরি করত। ধরতে গেলেই 5 তলা থেকে লাফ দিত পাশের পুকুরে এবং সাঁতার কেটে পালিয়ে যেত। আমরা ভেবেছিলাম যে নিশ্চয়ই কেউ ইউনিটের দরজা লাগিয়ে দিতে ভুলে গেছে, তাই চোর ভেতরে এসে দরজা ভাঙছে। আমাদের কাছে মেস মালিকের ফোন নাম্বার না থাকায় পাশের রুমের এক আপুকে কল করে জানতে পারি আপুরও ভয়ে সেম অবস্থা। সে বলছে, আমি একা আছি, আমি তোমাদের রুমে যাব, দরজা খোলো। আমরা দুজন এত ভয় পেয়েছি, যা হোক দরজা আমরা আজকে আর খুলব না, কারণ শব্দ তখনও হচ্ছিল। আপু ভয় পাচ্ছিল ভূতের আর আমরা চোরের। আপুর ভয়ে একসময় শ্বাসকষ্ট শুরু হয় এবং মেস মালিককে কল করে মেস মালিককে ডেকে নিয়ে আসে। তিনি এসে ইউনিটের দরজা ধাক্কাধাক্কি শুরু করে দেন, কিন্তু কেউ দরজা খোলে না। অনেক সময় পর একজন বড় আপু দরজা খুলে বলে, কি হয়েছে? তখন মেস মালিক ভেতরে এসে সবাইকে ডেকে তোলে। আমরাও বের হই, সবকিছু খুলে বলি। এটা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে আমাদের 3 জনের দিকে, কারণ এতক্ষণ যা কিছু ঘটল সেটা আমরা 3 জন ছাড়া আর কেউ বুঝতে পারেনি। আর দরজা লাগানো ছিল, তাই চোর আসার কোনো প্রশ্নই আসে না। তাহলে যা হলো আমাদের সাথে সেটা কি অন্য কিছু ছিল? হাজারো প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছিল। বললাম, সব ঠিক আছে, তাহলে দরজা বাঁকা হওয়ার ব্যাপারটা কি ছিল সেটা? মেস মালিক বলল, তোমরা ঘুমের ঘরে স্বপ্ন দেখেছ। বললাম, তাও ঠিক আছে, যদি একা দেখতাম সেটা ঠিক ছিল, 3 জন একসাথে স্বপ্ন দেখলাম কেমন করে? উনি বললেন, তোমরা আমার মেসের নামে বদনাম করছো। উল্টো বকা দিয়ে চলে গেলেন। সারা রাত এই ভয় আর ঘুম হলো না 3 জনের। সকালে উঠে আপুরা মিটিং ডাকলো, রাতে কেউ লাইট অফ করবে না। বললাম, কেন? বলল, এমনি। আর দরজায় নক করলে আগে জেনে নিতে হবে, তারপরে দরজা খুলতে হবে। বুঝলাম এই সমস্যার ভিকটিম আমি একা নই, সবাই, কিন্তু কেউ কাউকে বলে না। যাই হোক, সবাই লাইট জ্বেলে ঘুমানোর একটা প্ল্যান করি, কিন্তু সবাই ঘুমিয়ে যাওয়ার পর লাইট অফ হয়ে যায় একা একাই, এবং সবগুলো বাথরুমের ট্যাপ একসাথে অন হয়ে পানি পড়ে। পানি পড়ার শব্দে সবার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠলে সবার রুমের লাইট আমরা অফ পাই, এবং দরজা খুলতে গেলে সবার দরজা বাইরে থেকে বন্ধ আবিষ্কার করি। কি যে একটা ভয়াবহ অবস্থা! মেস মালিককে কল করা হলে উনি দরজা ভেঙে ভেতরে এসে সবার রুমের দরজা খুলে দেন। এবার প্রশ্ন, কি হচ্ছে সব?
মিস মালিক তখনও গলার জোর খাটিয়ে আমাদের দরজা প্রসারিত বা সংকুচিত হওয়ার নানান রকমের বৈজ্ঞানিক ব্যাখ্যা দাঁড় করান। পরে জানতে পারি আসল ঘটনা মিসের এক সিনিয়র আপুর কাছ থেকে। আমি তখন সবেমাত্র এই মেসে উঠেছি। এক পাশে 2 রুমের একটা রুমে থাকতাম, মানে যে রুমে সবাই আসে আর চলে যায়। রুমে ওঠার পর আমার একটা রুমমেট পাই, অনেক ভালো সম্পর্ক ছিল তার সাথে। একদিন রাতে আমরা জানালা খোলা রেখে আড্ডা দিচ্ছিলাম। বেশ খানিকক্ষণ পর জানালার দিকে চোখ যেতেই দেখতে পেলাম একটা ছায়া। আমি ভাবলাম নিচতলার রুমে থাকি, এত রাতে জানালা খোলা পেয়ে হয়তো কোনো চোর এসে দাঁড়িয়ে আছে। এই ভেবে জানালা লাগিয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। রাত তখন আনুমানিক 2টা-3টা হবে। হঠাৎ আমার ঘুম ভেঙে যায় এবং দেখি জানালা খোলা এবং জানালার বাইরে একজোড়া রক্তাক্ত জ্বলন্ত লাল চোখ আমার দিকে তাকিয়ে আছে এবং জানালা ভেদ করে রুমে আমার দিকে এগিয়ে আসছে। দেখলাম একটি জন্তুর আকৃতি, ঠিক যেন বুনো শূকর। ভয়ে আমি যেন পাথর হয়ে গেছি। পাশে থাকা রুমমেটকে ডাকবো সেটারও উপায় নেই, কারণ না পারছি হাত নাড়াতে, না পারছি গলা দিয়ে কোনো আওয়াজ বের করতে। নামাজ কালাম পড়লেও কিছু সময়ের জন্য মনে হচ্ছিল আমি দোয়া কালাম কিছুই জানি না। হঠাৎ হুঁশ ফেরে আমার রুমমেটের ধাক্কায়। সে বলে, কি হয়েছে তোমার? এভাবে চোখ বড় বড় করে জানলার দিকে তাকিয়ে গোঙাচ্ছিলে কেন? আমার যেন দেহে প্রাণ ফিরে এলো। আমি বললাম, আরে ওই যে দেখো জানলার বাইরে ওটা কি? সে তাকিয়ে বলল, তুমি কি পাগল হয়ে গেছো? কি সব আজব কথা বলছো? জানলা তো বন্ধ, বাইরে দেখবো কিভাবে? আমি যেন আকাশ থেকে পড়লাম। তাই তো, জানালা তো বন্ধ। তাহলে এতক্ষণ কি দেখলাম আমি? মনের ভুল ভেবে এসব কিছু ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ি। সারাদিন সবকিছু ঠিক থাকলেও রাতে যখন দুজন ঘুমিয়েছিলাম হঠাৎ কারো ধাক্কায় ঘুম ভেঙে যায়। আমি ভাবি হয়তো রুমমেট ডাকছে, তাই চোখ না খুলেই বললাম, কি হয়েছে, ধাক্কাচ্ছ কেন? না, তাও থামার নাম নেই। এবার পাশ ফিরে যেই না তাকিয়েছি অমনি দেখি কালো কুচকুচে লম্বা লোমে ভরপুর একটি হাত, মনে হচ্ছিল কোনো গরিলার হাত, জানলা দিয়ে সোজা আমার শরীর ধরে ঝাঁকাচ্ছে। এখানে বলে রাখি, জানলা থেকে আমার বেড অনেক দূরে ছিল, ফলে মানুষের হাত এত লম্বা হওয়া অসম্ভব। তো আমি এটা দেখে চিৎকার দিতেই দেখি আমার রুমমেটও চিৎকার করছে। তাকাতেই দেখি একটি নয় 2টি হাত 2 দিক দিয়ে দুজনের শরীর ঝাঁকাচ্ছে। এবার আমাদের চিৎকারের শব্দে সবাই চলে আসে। আমরা দরজা খুলে সবাইকে ভেতরে আনতেই তারা রুমের লাইট অন করে বলল, কি হয়েছে? আমরা বলতে যাব জানালার কথা, অমনি দেখি যে জানালা তো বন্ধ। কি বলবো এখন? তোমরা যাও, এই বলে দরজা লাগিয়ে দিলাম এবং দুজন সিদ্ধান্ত নিলাম যে কাল বাসায় চলে যাব। বাসায় যাওয়ার পর আমার নানা আসেন বাসায়। আমার নানা ছিলেন একজন হুজুর মানুষ। তিনি সব জিন ভূতের তদবির করতেন। আমি তাকে সবকিছু খুলে বলি। তিনি আমার সাথে আমার মেসে যাবেন বলে ঠিক করেন। তো নানাকে নিয়ে পরদিন মেসে আসার পর নানা আমার রুমে না ঢুকেই সেই জানালার বাইরের দিকে অর্থাৎ জঙ্গলের সাইডে চলে যান। কিছু সময় তিনি পুরো বিল্ডিং এর চারিদিকে ঘুরে এসে আমাকে বলেন, তোমার মেস মালিককে ডেকে আনো তো নানু। আমি মেস মালিককে ডেকে আনার পর নানু মেস মালিককে বললেন, বাবা তুমি এই জায়গাটার ব্যাপারে সবকিছু জেনে এই রুম দুটো কবরের উপরে বানিয়েছ, আমার কোনো মিলাদও করনি। আর এই কারণেই তো রুমে মেয়েরা যারা থাকে তাদের জীবন চলেও যেতে পারে, তুমি জানো? এখানে খুব খারাপ জিন আছে যারা সবসময় মেয়েগুলোর ক্ষতি করার জন্য মরিয়া হয়ে আছে। তুমি যদি একটা মিলাদ দাও তাহলে এই সমস্যার হয়তো সমাধান হতে পারে। মিস মালিক এসব কিছু ফালতু কথা বানোয়াট বলে চলে যান সেখান থেকে। আমার নানু তখন মেয়েদের সুরক্ষার জন্য বিল্ডিংটা বন্ধ করে দেন এবং দোয়া করেন। আমাকে বলেন জানালার সাথে একটা কোরআন শরীফ ব্যাগে করে ঝুলিয়ে রাখতে। আমি নানার কথা মতো সব কাজ করি। ওই রুম ছেড়ে দিয়ে উল্টো পাশের একটা রুমে চলে আসি। তারপর আর কোনো সমস্যা হয়নি। 2015 সালের আগে আমাদের জীবনটা একদম ছবির মতো সাজানো ছিল। কোনো বড় দুশ্চিন্তা বা ঝামেলা আমাদের স্পর্শ করতে পারত না। আব্বু আম্মু আর ভাই বোনদের নিয়ে আমাদের ছোট সংসারটা বেশ সুখেই কাটছিল। কিন্তু কে জানতো এই সুখের দিনগুলো খুব দ্রুতই ফুরিয়ে আসবে। 2015 সালটা আমাদের পরিবারের জন্য নিয়ে এলো এক অমানিসার অন্ধকার। সেই বছর থেকে শুরু হলো অদ্ভুত সব ঘটনা, যার রেশ আমরা আজও বয়ে বেড়াচ্ছি।
রুহির মায়ের পরিবারের ইতিহাসটা একটু জানা দরকার। রুহির আম্মুর বাবার বাড়ি অর্থাৎ রুহির নানা বাড়ি ছিল বেশ বড়সড়। রুহির আম্মুরা ছিলেন মোট 8 ভাই বোন, 4 বোন 4 ভাই। ভাই বোনদের মধ্যে রুহির আম্মু সপ্তম। আবার ছোট ছিলেন রুহির ছোট মামা। এই ছোট মামাকে নিয়েই মূলত আজকের এই মর্মান্তিক ঘটনা। পরিবারের অন্য সব ভাই বোনদের বিয়ে হয়ে গেলেও এই ছোট মামা ছিলেন অবিবাহিত। তার বয়স খুব বেশি ছিল না, কিন্তু তিনি বিয়ে করতে চাইতেন না। 2015 সালের কথা। হঠাৎ করেই রুহির পরিবার জানতে পারে তাদের সেই ছোট মামা মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। খবরটা শোনার পর পুরো পরিবারে শোকের ছায়া নেমে আসে। মামা গ্রামে থাকতেন। গ্রামের সাধারণ পরিবেশে ক্যান্সারের মতো জটিল রোগের চিকিৎসা করানো মোটেও সহজ ছিল না। চিকিৎসার অভাবে তার অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছিল। এই পরিস্থিতি দেখে রুহির আম্মু আর স্থির থাকতে পারলেন না। তিনি সিদ্ধান্ত নিলেন ভাইকে নিজের কাছে ঢাকায় নিয়ে আসবেন, নিজের চোখের সামনে রেখে ভালো কোনো হাসপাতালে তার চিকিৎসা করাবেন। যেই ভাবা সেই কাজ। রুহির আম্মু তার ছোট ভাইকে তাদের উত্তরার বাসায় নিয়ে এলেন। শুরু হলো মামার চিকিৎসা। শহরের নাম করা ডাক্তারদের তত্ত্বাবধানে এবং রুহির আম্মুর নিবিড় সেবা যত্নে মামা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে শুরু করলেন। কেমোথেরাপি আর ওষুধের ধকলে শরীর দুর্বল হলেও মনের দিক থেকে তিনি বেশ চনমনে হয়ে উঠেছিলেন। রুহির পরিবারের সবার সাথেই তার খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। বিশেষ করে রুহি আর তার ভাই বোনেরা তাদের ছোট মামাকে খুব পছন্দ করত। বেশ কিছুদিন ঢাকায় থাকার পর মামা যখন কিছুটা সুস্থ বোধ করলেন, তখন তিনি গ্রামে ফিরে যাওয়ার বায়না ধরলেন। তিনি ভাবলেন এখন তো অনেকটা ভালোই আছেন, বাকি সময়টা গ্রামে মায়ের কাছেই কাটাবেন। কিন্তু রুহির আম্মু কিছুতেই তাকে ছাড়তে চাইছিলেন না। তার এই উদ্বেগের কারণও ছিল গ্রামে মামার দেখাশোনা করার মতো একমাত্র মানুষ ছিলেন তার বৃদ্ধা মা, অর্থাৎ রুহির নানি। কিন্তু তার বয়স তখন 90-এর কোঠায়। তিনি নিজেই অন্যের সাহায্য ছাড়া চলতে পারেন না। ছেলের যত্ন নিবেন কি করে? আর মামার অন্য ভাইয়েরা বা ভাবিরা ছিলেন তাদের সংসারে। তারা কেউ এই অসুস্থ মানুষটার দায়িত্ব নিতে রাজি ছিলেন না, বরং তারা তাকে বোঝা মনে করতেন। সম্পত্তির লোভে ভাইয়ে ভাইয়ের সম্পর্কটাও খুব একটা মধুর ছিল না। রুহির আম্মু জানতেন তার ভাই গ্রামে ফিরে গেলে অবহেলায় আর অনাদরেই মারা যাবে। তবুও মামার জেদের কাছে হার মেনে তাকে গ্রামে যেতে দেয়া হলো। কিন্তু রুহির আম্মুর আশঙ্কাই সত্যি হলো। গ্রামে যাওয়ার পর মামার আদর যত্ন তো দূর, ঠিকমতো খাবারও জুটত না। ভাবিরা তাকে সবসময় কটু কথা শোনাতেন। অসুস্থ শরীরে মানসিক এই অত্যাচার সহ্য করা তার জন্য কঠিন হয়ে পড়েছিল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছালো যে কিছুদিন পরেই তিনি আবার ঢাকায় রুহির বাসায় ফিরে আসতে বাধ্য হলেন। দ্বিতীয়বার যখন মামা এলেন, তখন পরিস্থিতিটা একটু অন্যরকম হয়ে গেল। আপনারা তো জানেনই, আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, অতিথি দুদিনের জন্য ভালো, বেশি দিন থাকলে বোঝা। রুহির পরিবারেও হয়তো অবচেতনভাবে সেই মানসিকতা কাজ করেছিল। রুহির বাবা অর্থাৎ রুহির আব্বু খুব ভালো মানুষ হলেও দীর্ঘদিনের অসুস্থ আত্মীয়দের উপস্থিতি হয়তো সংসারের স্বাভাবিক ছন্দে কিছুটা ব্যাঘাত ঘটিয়েছিল। ছোটখাটো বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে কথা কাটাকাটি হতো, হয়তো বাজারের ফর্দ নিয়ে কিংবা অন্য কোনো তুচ্ছ কারণে রুহির আম্মু আর আব্বুর মধ্যে তর্ক বেঁধে যেত। কিন্তু অসুস্থ মামা মনে করতেন তার কারণেই হয়তো সংসারে অশান্তি হচ্ছে। তিনি নিজেকে অপরাধী ভাবতে শুরু করলেন। তার মনে হলো এই পরিবারে তিনি বোঝা। আত্মসম্মান বোধে আঘাত লাগায় তিনি কাউকে কিছু না বলেই আবার গ্রামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। রুহির আম্মু অনেক আটকালেও তিনি আর থাকলেন না। অভিমান আর কষ্ট বুকে নিয়ে সেই অবহেলার সংসারেই ফিরে যেতে হলো। গ্রামে ফিরে যাওয়ার পর কিছুদিন সবকিছু শান্তই ছিল। রুহির আম্মু নিয়মিত খোঁজ খবর নিতেন। মামাও ফোনে বলতেন তিনি ভালো আছেন, যদিও সেই ভালো থাকার আড়ালে কতটা কষ্ট লুকিয়েছিল তা কেউ বুঝতে পারেনি। সময়টা ছিল কোনো এক পারিবারিক উৎসবের আগের দিন। রুহির আম্মু খুব উৎসাহ নিয়ে নানা বাড়িতে ফোন করলেন। তার পরিকল্পনা ছিল পরদিন সবাই মিলে গ্রামে যাবেন, ভাই বোনদের সাথে দেখা করবেন, হইচই করবেন। তিনি একে একে সবার সাথে কথা বললেন। বড় ভাইদের সাথে কথা হলো, ভাবিদের সাথে কথা হলো। তিনি জানতে চাইলেন পরদিন তাদের জন্য কি কি আয়োজন করা হবে।
কখন তারা পৌঁছাবেন, এই সব কথার ফাঁকে তিনি এক ভাবিকে জিজ্ঞেস করলেন, আচ্ছা ভাবি, ছোট ভাই কেমন আছেন? শরীর ভালো? ভাবি খুব স্বাভাবিকভাবেই উত্তর দিলেন, হ্যাঁ, ও তো ভালোই আছে। রুহির আম্মু আশ্বস্ত হলেন। তিনি ভাবলেন, যাক, ভাইটা অন্তত ভালো আছে, কাল গিয়েই দেখা হবে। ফোনে কথা শেষ করে তিনি সংসারের কাজে মন দিলেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখুন, এই ফোন আলাপের ঠিক আধা ঘন্টা পরেই রুহির বড় মামার মেয়ের ফোন এলো। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে কান্নার আওয়াজ ভেসে এলো। ফুপি, ছোট চাচা আর নেই, মারা গেছেন। রুহির আম্মু নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। তিনি চিৎকার করে উঠলেন, কি বলছিস তুই? ফোনের ওপাশ থেকে কোনো উত্তর এলো না। হঠাৎ করেই নাকি তার শরীর খারাপ হয়েছিল। রুহির আম্মু হাওমাও করে কাঁদতে লাগলেন। যে ভাইকে দেখার জন্য কাল গ্রামে যাওয়ার কথা, আজ তার জানাজার জন্য যেতে হচ্ছে। কিছুতেই মেনে নিতে পারছিলেন না। সবাই ধরে নিল ক্যান্সারের কারণেই হয়তো তাকে জীবন দিতে হলো। হয়তো তার হায়াত এই পর্যন্তই ছিল। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, এই বলে সবাই নিজেদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল। রুহির আম্মু আবার সেই ভাবিকে ফোন করলেন, যিনি কিছুক্ষণ আগে বলেছিলেন ভালোই আছে। তিনি ভেবেছিলেন হয়তো ভাবি তাকে আগে মিথ্যে বলেছেন, কিন্তু ভাবি আর ফোন ধরলেন না। হয়তো অপরাধ বোধ কিংবা অন্য কোনো কারণে তিনি কথা বলতে চাইলেন না। কান্না ভেজা চোখে রুহির পরিবার গ্রামের বাড়িতে পৌঁছালো। নানা বাড়ির পরিবেশ তখন থমথমে, উঠোন ভর্তি মানুষ, ছোট মামার নিথর দেহটা সাদা কাপড়ে ঢাকা। রুহির আম্মু ভাইয়ের লাশের ওপর আছড়ে পড়ে কাঁদলেন, কিন্তু কান্নার ভিড়েও তার মনে একটা খটকা রয়ে গেল। ভাই কি সত্যিই অসুস্থতায় মারা গেছে নাকি অন্য কিছু? কিন্তু তখন সেই প্রশ্নের উত্তর খোঁজার সময় ছিল না। ধর্মীয় নিয়ম মেনে দ্রুত দাফন কাফনের ব্যবস্থা করা হলো। মামাকে কবরে শুইয়ে দিয়ে সবাই যখন বাড়ি ফিরল, তখন সন্ধ্যা নেমে এসেছে। দাফন শেষে রুহির পরিবার ঢাকায় ফিরে এলো, কিন্তু রুহির আম্মুর মন কিছুতেই শান্ত হচ্ছিল না। ভাইয়ের মুখটা বারবার মনে পড়ছিল। ঢাকায় আসার কয়েকদিন পর থেকেই শুরু হলো এক অদ্ভুত ঘটনা। রুহির আম্মু রাতে ঘুমানোর পর স্বপ্নে তার মৃত ভাইকে দেখতে শুরু করলেন। স্বপ্নে দেখতেন ছোট ভাই তার সামনে চুপচাপ দাঁড়িয়ে আছে, তার পরনে সেই পুরনো কাপড়, চেহারাটা মলিন। তিনি কোনো কথা বলছেন না, শুধু এক দৃষ্টিতে বোনের দিকে তাকিয়ে আছেন। রুহির আম্মু স্বপ্নে ভাইকে জিজ্ঞেস করেন, তুই কিছু বলছিস না কেন? তোর কি কোনো কষ্ট হচ্ছে? ভাই কোনো উত্তর দেন না, শুধু করুণ চোখে তাকিয়ে থাকেন, তারপর মিলিয়ে যান। তারা কয়েকদিন এই স্বপ্ন দেখার পর রুহির আম্মু কিছুটা চিন্তিত হয়ে পড়লেন। ইসলামে বলা হয়, মৃত আত্মীয় স্বজন স্বপ্নের দেখাটা অনেক সময় তাদের জন্য দোয়ার আবদার হতে পারে। তাই রুহির আম্মু ভাইয়ের জন্য বেশি বেশি দোয়া আর সদকা দিতে লাগলেন, গরিবদের খাওয়াতে লাগলেন। তিনি ভাবলেন হয়তো ভাইয়ের আত্মা শান্তি পাবে। কিন্তু কিছুদিন পরেই ঘটনা মোড় নিল অন্যদিকে। রুহির আম্মু শুধু নয়, এবার স্বপ্ন দেখতে শুরু করলেন রুহির সেই মামাতো বোন যে মৃত্যুর খবরটি দিয়েছিল। সেও স্বপ্নে দেখল ছোট চাচা তার সামনে দাঁড়িয়ে আছেন, কোনো কথা বলছেন না। দুজন মানুষ একই সময়ে একই রকম স্বপ্ন দেখছে। এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে বড় কোনো রহস্য লুকিয়ে আছে? ধীরে ধীরে মাস 2 পার হয়ে গেল। স্বপ্নের আনাগোনা কিছুটা কমে এলো। সবাই যখন ভাবতে শুরু করলো যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে, তখনই রুহি নিজে স্বপ্ন দেখা শুরু করলো। আর রুহির দেখা এই স্বপ্নগুলো তার আম্মুর বা মামাতো বোনের স্বপ্নের মতো ছিল না। এগুলো ছিল অনেক বেশি স্পষ্ট, অনেক ভয়ঙ্কর। প্রথম যেদিন রুহি স্বপ্নটা দেখল, সে দেখল তার ছোট মামা তার শোবার ঘরের জানালার পাশে দাঁড়িয়ে আছেন। তার শরীর থেকে একটা অদ্ভুত পচা গন্ধ আসছে। রুহি ভয়ে পিছিয়ে যেতে চাইল, কিন্তু মামা তাকে ইশারায় কাছে ডাকলেন। রুহি, তুই তোর আম্মুকে বল আমার মৃত্যুর আসল কারণটা খুঁজতে। ঘুম ভেঙে রুহি ঘর্মাক্ত অবস্থায় জেগে উঠল। তার বুক ধরফর করছে। এটা তার মনের ভুল। সারাদিন মামার কথা চিন্তা করতে করতে এই স্বপ্ন দেখেছে, কিন্তু পরের রাতে আবার একই স্বপ্ন। মামা বললেন, তোর কি আমার কথা বিশ্বাস হচ্ছে না?
বাড়িতে ফোন করে জিজ্ঞেস কর আমি কিভাবে মারা গেছি। রুহি আর ব্যাপারটা নিজের মধ্যে রাখতে পারল না, আম্মুকে খুলে বলল। মেয়ের মুখে এমন স্বপ্নের কথা শুনে রুহির আম্মু শিউরে উঠল। তার মনের ভেতরে সুপ্ত সন্দেহটা মাথা চাড়া দিয়ে উঠল। তিনি ভাবলেন হয়তো ভাইয়ের মৃত্যুটা স্বাভাবিক ছিল না। রুহির আম্মু সিদ্ধান্ত নিলেন তিনি এর শেষ দেখে ছাড়বেন। তিনি আবার তার বাপের বাড়িতে অর্থাৎ রুহির নানা বাড়িতে ফোন করলেন, কিন্তু এবার তিনি সরাসরি কিছু জিজ্ঞেস করলেন না, কৌশলে কথা বলতে শুরু করলেন। ভাবিদের বললেন, আমার মনে হচ্ছে ভাই আমার স্বপ্নে এসে নালিশ করছে, আপনারা কি সত্যি কিছু লুকাচ্ছেন? প্রথমে কেউ মুখ খুলতে চাইল না, সবাই আমতা আমতা করতে লাগলো, কিন্তু রুহির আম্মুর নাছোড়বান্দার জেরার মুখে অবশেষে সত্যটা বেরিয়ে এলো। আর সেই সত্যটা ছিল এতটাই নিষ্ঠুর, এতটাই অমানবিক যে তা শুনে যে কোনো মানুষের হৃদয় কেঁপে উঠবে। ঘটনার দিনটি ছিল স্বাধীনতা দিবস বা ওই সময়ের কোনো একটা সরকারি ছুটির দিন। রুহির ছোট মামার এক বড় ভাই স্থানীয় একটা স্কুলে চাকরি করতেন। স্কুল থেকে ছুটি উপলক্ষে তাকে মিষ্টির প্যাকেট দেয়া হয়েছিল। সেই মিষ্টিগুলো তিনি বাড়িতে এনেছিলেন, কিন্তু বাড়িতে কেউ সেগুলো খায়নি। প্রায় ৩-৪ দিন ধরে মিষ্টিগুলো ঘরেই পড়েছিল। গরমে সেগুলো নষ্ট হয়ে গিয়েছিল, গন্ধ উঠে গিয়েছিল। বাড়ির লোকজন ভাবল এই পচা মিষ্টিগুলো ফেলে দিয়ে কি লাভ, তার চেয়ে বরং ছোট মামাকে অর্থাৎ রুহির মামাকে দিয়ে দেয়া যাক। ও তো অসুস্থ, বিছানায় পড়ে থাকে, যা পাবে তাই খাবে। এই জঘন্য চিন্তা থেকে তারা সেই নষ্ট পচা মিষ্টিগুলো মামাকে খেতে দিল। মামা তখন ক্ষুধায় কাতর ছিলেন, অসুস্থ শরীরে তিনি বুঝতেও পারেননি খাবারটা নষ্ট। তিনি ক্ষুধার জ্বালায় সেই মিষ্টিগুলো খেয়ে ফেললেন। কয়েকদিন যাবৎ অভুক্ত ছিলেন, আর মিষ্টির সেই পচা গন্ধটা তার নাকে পৌঁছালেও মস্তিষ্কে নাড়া দিতে পারেনি। খাওয়ার কিছুক্ষণ পরেই শুরু হলো বিপত্তি। পচা খাবার মামার গলায় আটকে গেল, তার শ্বাসকষ্ট শুরু হলো। তিনি দম নিতে পারছিলেন না, গলার ভেতর খাবারটা দলা পাকিয়েছিল। তিনি ছটফট করতে করতে পানি চাইলেন, তার হাতের কাছে পানি ছিল না। তিনি খুব কষ্ট করে ঘর থেকে বেরিয়ে বারান্দায় এলেন, যেখানে তার ভাবিরা বসে গল্প করছিলেন। তিনি ইশারা করে গোঙানির স্বরে পানি চাইলেন, কিন্তু পাষাণ হৃদয়ের ভাবিরা তাকে পানি তো দিলই না, উল্টো ধমক দেয়া শুরু করলো। মামা তখনও বোঝাতে চেষ্টা করছিলেন তার গলায় খাবার আটকে গেছে, কিন্তু কেউ সেদিকে ফিরেও তাকালো না। তিনি হামাগুড়ি দিয়ে বড় ভাইয়ের কাছে গেলেন। বড় ভাই উঠোনে বসেছিলেন। মামা তার পায়ে ধরে পানি চাইলেন, কিন্তু বড় ভাই সেদিকে সাড়া দিলেন না। এই হট্টগোল শুনে ঘরের ভেতর থেকে 90 বছর বয়সী বৃদ্ধা নানি অনেক কষ্টে লাঠি ভর করে বেরিয়ে এলেন। তিনি দেখলেন ছোট ছেলে যন্ত্রণায় কাতরাচ্ছে। তিনি কাঁপতে কাঁপতে এক গ্লাস পানি নিয়ে ছেলের দিকে এগিয়ে গেলেন, কিন্তু সেই পানি আর তার খাওয়া হয়নি। সব শোনার পর রুহির আম্মু বাকরুদ্ধ হয়ে গেলেন। তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। তিনি বুঝলেন কেন ভাই স্বপ্নে এসে নালিশ করছেন। রুহির আম্মু আল্লাহর কাছে বিচার দিলেন, হে আল্লাহ, তুমি এর বিচার করো। সেই রাতে রুহি আবার স্বপ্ন দেখল। এবার মামা সামনে দাঁড়ালেন, তার মুখে অদ্ভুত হাসি। তোর আম্মু জেনে গেছে তো? আমিও তো ছাড়বো না। আমার যেমন কষ্ট হয়েছে ওদেরও তেমন কষ্ট হবে। রুহির ঘুম ভেঙে গেল। সে বুঝতে পারল এটা সাধারণ কোনো হুমকি নয়, মৃত মানুষের অভিশাপ। বিশেষ করে এই অভিশাপের ফল অত্যন্ত ভয়ঙ্কর হতে পারে। এরপর কিছুদিন চুপচাপ গেল। মাস 3 পরের কথা, হঠাৎ একদিন রুহি আবার স্বপ্নে দেখল মামা বলছেন, মাকে আমি নিয়ে যাব, মা ওখানে খুব কষ্টে আছে। পরদিন সকালেই খবর এলো গ্রামে রুহির নানি মারা গেছেন। নানির মৃত্যুটা ছিল খুব আকস্মিক। পরে জানা গেল নানিকে সত্যিই খুব অত্যাচার করা হতো। এর কয়েক বছর পার হলো। রুহির মামারা ঠিক করলেন তাদের পৈতৃক সম্পত্তি ভাগ করা হবে। ছোট মামা অনেক আগে নিজের জমানো টাকা দিয়ে একটা জমি কিনেছিলেন। যেহেতু তার কোনো স্ত্রী সন্তান ছিল না, তাই সেই জমির মালিকানা নিয়ে মেঝো এবং সেজো ভাইয়ের মধ্যে বিবাদ শুরু হলো। অবশেষে বড় মামার মধ্যস্থতায় ঠিক হলো যে জমিটা সমান 2 ভাগে ভাগ করে দেয়া হবে। সেজো মামা খুব তড়িঘড়ি করে সেই জমিতে নিজের বাড়ির কাজ শুরু করলেন। কয়েক মাসের মধ্যেই বাড়ি তৈরির কাজ শেষ হলো, কিন্তু বিধাতার কি লিখন, যখন তারা নতুন বাসায় উঠবেন তার ঠিক কিছুদিন আগেই সেজো মামার শরীরে ক্যান্সার ধরা পড়ল। ডাক্তাররা জবাব দিয়ে দিলেন স্বপ্নের সেই নতুন ঘরে আর থাকা হলো না তার। যন্ত্রণায় ভুগে তিনিও মারা গেলেন। বাকি রইল মেজো মামা। তিনি ভাবলেন ও তো মারা গেছে,
আমি কেন থামব? তিনি তার ভাগের জমিতে বাড়ি বানানো শুরু করলেন। তার বাড়িও প্রায় শেষ পর্যায়ে, কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল। তারও ক্যান্সার ধরা পড়ল। তিনি শেষ দিনগুলোতে পানি গিলতে পারতেন না, যেমনটা তার ছোট ভাইয়ের হয়েছিল। তিনি মারা গেলেন। রুহি বুঝতে পারল তার ছোট মামা একে একে সবাইকে নিয়ে যাচ্ছেন। তিনি তার কথা রেখেছেন। যারা তাকে কষ্ট দিয়েছিল তারা কেউ রেহাই পাচ্ছে না। কিন্তু ঘটনা এখানেই শেষ হলো না। প্রতিশোধের আগুন এবার রুহির নিজের পরিবারের দিকে ধেয়ে এলো। রুহি লক্ষ্য করল তার নিজের বাড়িতেও অদ্ভুত সব সমস্যার তৈরি হচ্ছে। তার বাবা মায়ের মধ্যে বিনা কারণে ঝগড়া লাগছে। বড় ভাই, যে কিনা রুহিকে খুব আদর করত, সে হঠাৎ করেই খিটখিটে হয়ে গেল। তুচ্ছ কারণে রুহিকে মারধর করা শুরু করলো। বাড়ির পরিবেশটা বিষিয়ে উঠল। মনে হতো ঘরের কোনায় কোনায় নেতিবাচক শক্তি বা শয়তানি বাতাস ঘুরে বেড়াচ্ছে। এরই মধ্যে রুহির স্বপ্নগুলো আরো ভয়ঙ্কর হতে শুরু করলো। মামা বলতেন, এই দুনিয়াটা ভালো না রুহি, তুই আমার সাথে চল। না মামা, আমি যাব না। তোর এখানে কষ্ট হচ্ছে, আমি সেটা দেখতে পারছি না। পরিস্থিতি চরমে পৌঁছালো এক রাতে। রুহি স্বপ্ন দেখল তার মামা তাদের উত্তরার বাসার গেটের বাইরে দাঁড়িয়ে আছেন। তার সাথে আরো দুটি ছায়ামূর্তি, একটি ছোট বাচ্চার যার নাড়ি ভুড়ি পেট থেকে বেরিয়ে এসেছে, আরেকটি 17-18 বছরের কিশোরের যে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মামা লোহার গেটটা ধরে সজোরে ঝাঁকাচ্ছেন। ধড়াস ধড়াস শব্দ হচ্ছে। তিনি চিৎকার করছেন, রুহি নিচে আয়, গেট খোল, আমি নিতে এসেছি। রুহির স্বপ্নের মধ্যেই ভয়ে কুঁকড়ে গেল। কিন্তু আসল ভয়টা সে পেল ঘুম ভাঙার পর। সে বিছানায় উঠে বসল, কিন্তু গেট ঝাঁকানোর সেই শব্দ তখনও তার কানে আসছিল। এটা কি মনের ভুল? পরদিন সকালে রুহি আর সহ্য করতে পারল না। সে তার আব্বু আম্মুকে সব খুলে বলল মামা তাকে নিয়ে যেতে চাইছেন। রুহির আব্বু প্রথমে সব বিশ্বাস করেননি, কিন্তু মেয়ের চোখের নিচে কালশিটে আর শুকিয়ে যাওয়া মুখ দেখে তিনি ভয় পেলেন। তিনি বুঝলেন এটা কোনো সাধারণ মানসিক সমস্যা না, এর পেছনে আধ্যাত্মিক কোনো ব্যাপার আছে। রুহির নানা বাড়ির এক আত্মীয় খোঁজ দিলেন এক বুজুর্গ ব্যক্তির। তিনি একজন হুজুর, যিনি আধ্যাত্মিক চিকিৎসা বা ঝাড়ফুঁক করেন। তার বাড়ি ছিল ঢাকার বাইরে এক গ্রামে। রুহির বাবা মা রুহিকে নিয়ে সেই হুজুরের কাছে ছুটলেন। হুজুরের আস্তানায় পৌঁছানোর পর এক অদ্ভুত অভিজ্ঞতা হলো। রুহিকে দেখা মাত্রই হুজুর বলে উঠলেন, ওকে তোরা নিতে এসেছে, ওকে ছাড়ছে না। হুজুর রুহিকে বললেন, তোমার মামার মৃত্যুটা খুব বাজেভাবে হয়েছে, এটা ঠিক। তার মনে অনেক ক্ষোভ, অনেক কষ্ট, কিন্তু সে তার আপনজনদের নিজের কাছে নিয়ে যেতে চাইছে, এটা ঠিক না। মানুষ মারা যাবার পর এই দুনিয়ায় থাকে না, আত্মা বের হয়ে এমন এক জগতে যায় যা আমরা দেখতে পাই না বা বুঝতে পারি না। কেউ একজন তোমার মামার বেশে এসেছে। সে তোমার মামার এই করুণ মৃত্যু লক্ষ্য করেছে, আর মামার বেশে এসে নিজেকে আড়াল করে তার নিজের স্বার্থের কাজ চালাচ্ছে। সে প্রথমে তোমার মামাদের নিতে চেয়েছিল। তোমার বড় মামা কোনোভাবে নিজেকে প্রোটেক্ট করে ফেলেছেন, নজর পড়েছে তোমাদের ওপরে। হুজুর সতর্ক করে দিলেন, আর দেরি করা যাবে না। আর কটা দিন দেরি হলেই রুহিকে বাঁচানো সম্ভব না। এরপর হুজুর রুহিকে সামনে বসিয়ে দীর্ঘক্ষণ কোরআন তেলাওয়াত করলেন, ঝাড়ফুঁক করলেন। রুহির শরীরে যেন আগুনের ঝেঁকা লাগলো। সে ছটফট করতে লাগলো। শেষে রুহির হাতে একটা লাল রঙের সুতো বেঁধে দিলেন। তিনি বললেন, প্রতি 11 দিন পর পর এই সুতো খুলবে। তিনি আরো কিছু আমল দিলেন। রুহির বাবা মা হাঁপ ছেড়ে বাঁচলেন। তারা হুজুরের সব নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে লাগলেন। চিকিৎসা নেয়ার পর থেকে রুহির অবস্থার উন্নতি হতে শুরু করলো। সেই ভয়ানক স্বপ্নগুলো আর আগের মতো আসে না। এখন আর কেউ তাকে সাথে নিয়ে যাওয়ার কথা বলে না। তবে একটা নির্দিষ্ট স্বপ্ন রুহি এখনো মাঝে মাঝে দেখে। সে দেখে একটা বিশাল আগুনের কুণ্ডলিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। কেউ রুহিকে চুলের মুঠি ধরে সেই আগুনের দিকে টেনে নিয়ে যেতে চাচ্ছে। রুহি বাঁচার জন্য চিৎকার করছে। এই ঘটনা রুহির জীবনে এক গভীর ক্ষত রেখে গেছে। রুহি আজও আগুনের কাছে যেতে ভয় পায়। গ্যাসের চুলা জ্বালাতে তার হাত পা কাঁপে। মনে হয় আগুনের ভেতর থেকে কেউ তাকে টেনে নেবে। পানির কাছে যেতেও তার ভীষণ ভয় হয়। পুকুর বা নদীর পাড়ে সে কখনো যায় না।